আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ছোট লোকের বাচ্চা, তোর তো দেখছি অনেক সাহস বেড়েছে। একদিনেই তুই আমার বিছানায় বসে গেছিস। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার বিছানায় বসার? নিজের বাপের জন্মের এরকম বিছানায় কখনো চোখে দেখেছিস? ফকিরের বাচ্চা ফকির, নেমে যা আমার বিছানা থেকে। আমার বিছানাটা নোংরা করে দিলি। দিশার কথাগুলো শুনে রাহুল বিছানা থেকে নেমে দাঁড়ায় আর দিশাকে উদ্দেশ্য করে বলে, আমাদের বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া আপনি এখন আমার বউ। আমরা তো স্বামী স্ত্রী, তাহলে এই বিছানায় বসলে কি হবে? বউ মাই ফুট, তোর মতো চাকরের বউ হব আমি? কোন কারণে? মানে কি বলছেন কি আপনি? হ্যাঁ, ঠিকই বলেছি। তুই ভাবলি কি করে আমি তোকে স্বামী হিসেবে মেনে নেব? কি করে? তাহলে আমায় বিয়ে করলেন কেন? তোকে বিয়ে না করলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারতাম না কখনো। আমরা বদলা নিতে পারতাম না কখনো। মানে? শোন, আর কয়েকদিন পর আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, আর কয়েক মাস পর আমি সাকিবের কাছে আমেরিকা চলে যাব। আপনি আমেরিকা চলে যাবেন এটা আঙ্কেলকে বললেই তো হতো। শুধু শুধু আমায় বিয়ে করলেন কেন? বাবাকে বললে বাবা কখনো রাজি হতো না, তাই প্ল্যান করে ওই ছেলের নামে দুর্নাম ছড়িয়ে তোর সাথে বিয়েটা করে নিলাম। আমার সাথে আপনি এমনটা কেন করলেন? আমার জীবনটাই কেনই বা ধ্বংস করে দিলেন? তোর মতো চাকরের আবার কিসের জীবন? তোর জীবনের চাবিকাঠি এখন থেকে আমার হাতে। মানে? এই দেখ, এই সাদা কাগজে তোর সাইন করা আছে। এখন আমি আমার ইচ্ছে খুশি মতো তোর নামে কিছু লিখে দিব, তারপর তোকে ফাঁসিয়ে দিব। তো আমি যা বলবো সেটাই করবি। বেশি বাড়াবাড়ি করলে তোকে জেলে যেতে হবে। শুন, তোকে একটা ভালো কথা বলছি, এই কয়েক মাস আমার কথা মতো চলাচল কর, তারপর তুই মুক্তি পেয়ে যাবি। এখন গিয়ে ব্যালকনিতে ঘুমিয়ে পড়, চলে যা চুপচাপ। কিন্তু বাইরে তো অনেক ঠান্ডা। জেলে যাবি না ঠান্ডা খাবি? রাহুল একবার দিশার দিকে আর একবার কাগজের দিকে তাকিয়ে একটা বালিশ ও একটা কাঁথা নিয়ে ব্যালকনিতে চলে যায়। কি ভাবছেন? কেন আমি কোনো প্রতিবাদ না করে চলে এলাম কেন? বলছি শুনুন, পুলিশ, ডাক্তার, উকিল সবাইকে আমি বিশ্বাস করব, কিন্তু দিশা ম্যাডামকে বিশ্বাস করা যায় না। এই মেয়ে যা বলে তাই করে। সোজা কথায় বলতে গেলে বদমেজাজি মেয়ে। এই ঠান্ডায় ঘুম আসবে না, তার চেয়ে চলুন আমার অতীত থেকে আপনাদের নিয়ে ঘুরে আসি। অতীত। আজ 1 বছর পূর্ণ হলো রাহুল চৌধুরী বাড়ির কাজের। এই কজনের 1 বছরের বাড়ির কয়েকজনকে রাহুলের ভালো লেগেছে, আবার কয়েকজনকে ভালো লাগেনি। রাহুল খুব সকালে ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করে। রাহুল সবার জন্য নাস্তা রেডি করে টেবিলের উপর রেখে দিয়ে নিজের রুমে এসে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাবে। তখনই রাহুলের কানে আসে চৌধুরী বাড়ির অহংকারী বদমেজাজি বড় মেয়ে দিশার। রাহুল বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে দিশার রুমের সামনে যেয়ে পড়ল। ম্যাডাম, আসবো? আয়। রাহুল দিশার রুমে প্রবেশ করে এক পাশে দাঁড়ায়। তখন দিশা ইশা করে রাহুলকে তার পাশে ডাকে। রাহুল দিশার সামনে যেতেই দিশা ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলা শুরু করলো, এই হারামির বাচ্চা, তোর না বলছি আমি ডাকলে তাড়াতাড়ি আমার সামনে চলে আসবি? আসলে ম্যাডাম আমি... ঠাস ঠাস, আমার মুখের উপর কথা বলতে মানা করছি না তোকে? এই বাড়িতে এসছিস কয়দিন হলো, এর মাঝে নিজের মন মতো চলাফেরা শুরু করেছিস? যা তাড়াতাড়ি আমার জুতোগুলো পলিশ করে নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি। রাহুল গালে হাত দিয়ে দিশার রুম থেকে বের হয়ে যায় আর দিশা একটা ম্যাগাজিন নিয়ে পড়তে শুরু করে। কিছুক্ষণ পর রাহুল জুতোগুলো পালিশ করে নিয়ে আসে। রাহুল দিশার রুম থেকে বের হয়ে নিচে এসে অপেক্ষা করতে থাকে দিশার জন্য। কিছু সময় পর দিশা গাড়ির কাছে আসলে রাহুল দরজা খুলে দিল। দিশা গিয়ে গাড়িতে বসে আর রাহুল এসে গাড়ি চালানো শুরু করে। দিশাকে কলেজে নামিয়ে দিয়ে রাহুল বাসায় চলে আসলো। বাসায় এসে সকল কাজ করতে থাকে। রাহুল যখন কাজ করছিল তখন দিশার মা জাহানারা বেগম রাহুলের কাছে এসে বলতেন, রাহুল বাবা, এই লিস্টের বাজারগুলো নিয়ে আয়। রাতে দিশার বান্ধবীরা ডিনার করবে আমাদের এখানে। আচ্ছা আন্টি, নিয়ে আসছি আমি। শফিক ভাই এখন কেমন আছে? ভালোই, চাচার মেডিসিন চলছে। আচ্ছা বাবা, যা তাহলে তুই। রাহুল লিস্টগুলো নিয়ে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। রাহুল বাজার করে বাসায় ফিরে আসে। রাহুল যখন একটু রেস্ট নিতে যাবে তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে দেখতে পায় দিশা কল দিয়েছে। রাহুল তাড়াতাড়ি করে কল রিসিভ করে আর দিশা বলে,
তাড়াতাড়ি করে কলেজে চলে আয়, আমার ক্লাস শেষ। আচ্ছা। রাহুল বাইরে এসে গাড়ি নিয়ে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। কিছু সময় পর কলেজে এসে দেখতে পায় দিশা আর তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। রাহুলকে আসতে দেখে দিশা তার বান্ধবীদের বিদায় দিয়ে গাড়ির কাছে চলে আসে। দিশা গাড়িতে বসলে রাহুল গাড়ি চালানো শুরু করে। একটা বড় রেস্টুরেন্টের সামনে দিশা রাহুলকে গাড়ি থামাতে বলল। রাহুল গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পিছনের দরজা খুলে দিল। দিশা গাড়ি থেকে নেমে সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে জড়িয়ে ধরল। রাহুল একবার সেদিকে তাকায়, আবার গাড়িতে চলে আসে আর দিশা ছেলেটার সাথে রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। রাহুল গাড়িতে বসে তার মোবাইলে গেমস খেলছিল। এইদিকে দিশা সাকিব বলছে, তা কেমন আছো জানেমান? ভালোই, তুমি? ভালো আছি। আচ্ছা দিশা, চলো আমরা বিয়ে করে ফেলি। আর ভালো লাগছে না সিঙ্গেল থাকতে। করব, তবে পড়াশোনা শেষ করে নেই তারপর। আর তোমারও তো পড়াশোনা বাকি রয়েছে। পড়াশোনা করে লাভ নেই, তার চেয়ে বিয়ে করে আমরা দুজনে আমেরিকা চলে যাব আর ওখানে সেটেল হয়ে যাব। কি বলো? এত টাকা আসবে কোথা থেকে? হ্যাঁ, তুমি দিবে। এখন আমার ব্যবসা যখন কিছুটা বৃদ্ধি পাবে তখন আমি আবার তোমার টাকা দিয়ে দিব। সত্যি বলতে কি জানো, আমার খুব খারাপ লাগছে তোমার থেকে টাকা নিতে, কিন্তু কি করব বলো, আমি নিরুপায় হয়ে গেছি। আচ্ছা, আমি বাবার সাথে কথা বলবো আমাদের বিয়ের ব্যাপারে, তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, তোমার টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আচ্ছা, এখন আসি আমি, কালকে দেখা হচ্ছে। এখন এলে আবার এখনই চলে যাবে? মা কল দিয়েছিল আর বলল তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। আসি আমি। দিশা কথাটা বলে চলে আসে সেখান থেকে গাড়িতে। দিশাকে আসতে দেখে রাহুল গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। দিশা গিয়ে গাড়িতে গিয়ে বসলো আর রাহুল নিজের সিটে বসে চালানো শুরু করে। তখন রাহুল দিশাকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম একটা কথা বলবো? বল, কি বলবি? ম্যাডাম, সাকিব ভাইকে আমার সুবিধার মনে হচ্ছে না। মানে? ম্যাডাম, সাকিব ভাইয়ের মাঝে একটা গরমিল আছে। সাকিব ভাই সুবিধাজনক মানুষ না। ভাগ্য ভালো তুই গাড়ি চালাচ্ছিস, তা না হলে তোর অবস্থা আমি খারাপ করে দিতাম। ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না, সাকিবের ব্যাপারে কথা বলিস। সাকিব কি তোর মতো ছোট লোক ফকির? জানিস সাকিবের কয়টা বাড়ি কয়টা গাড়ি আছে? আসলে ম্যাডাম। চুপ ছোট লোকের বাচ্চা, চুপ। আমার কোনো ব্যাপারে তুই কোনো কথা বলবি না, আর আমার কোনো কাজেও বেশি কথা বলবি না। আমি আর সাকিব খুব তাড়াতাড়ি বিয়ে করছি, ফারতার আমার আর সাকিবের বিষয়ে তুই কোনো কথা বলবি না। কিছুক্ষণ পর রাহুলরা বাসায় চলে আসে। রাহুল রুমে এসে ফ্রেশ হয়ে গিয়ে নিচে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এবার চলুন আপনাদের গল্পের নায়ক রাহুল আর নায়িকা দিশার পরিচয় দিয়ে দিই। আমাদের গল্পের নায়ক রাহুল রাজ। রাহুলের বাবা মা গ্রামে থাকেন। আমাদের গল্পের নায়িকা দিশা চৌধুরী এমপি আরিফ চৌধুরী ও ডাক্তার জাহানারা বেগমের একমাত্র অহংকারী আর বদমেজাজি মেয়ে দিশা। দিশা এবার অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। বাকিটুকু না হয় গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। রাহুল ঘুমিয়েছিল, তখন সে বুঝতে পারে তার পুরো শরীর ভিজে আছে, তার শরীর থেকে বাজে গন্ধ আসছে। রাহুল উঠে সামনে তাকিয়ে দেখতে পায় দিশা দাঁড়িয়ে আছে রাগী চোখে। রাহুল পাশে তাকিয়ে দেখতে পায় তার বিছানায় ময়লা পানি দিয়ে ভিজে আছে। তখন রাহুল দিশাকে বলে, এভাবে ঘুম থেকে তোলার কোনো মানে হয় কি? এটা কি করলেন আপনি? আমি বাইরে যাব, 5 মিনিটের ভেতর নিচে আয়। বিছানা ভিজানো দরকার ছিল কি? আর ময়লা পানি বা কেন দিলেন? তোর মতো ছোট লোকের কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বেশি কথা না বলে নিচে আয়। রাহুল আর কোনো কথা বলল না। রাহুল জানে এই মেয়ের সাথে কথা বলা লাভ হবে না। বিছানা কিছুটা পরিষ্কার করে এই ঠান্ডা মাঝে রাহুল গোসল শেষ করে রেডি হয়ে সেই রুম থেকে বের হবে। তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন নিয়ে রিসিভ করে ওপাশ থেকে শুনতে পায়, কেমন আছিস বাবা তুই? ভালো বাবা, তুমি আর ভাবি আর আয়ান কেমন আছো? ভালোই আছি রে, তোকে খুব দেখতে ইচ্ছে করছে, আসবে কি? বাবা, হাতে অনেক কাজ, আমার কাজগুলো শেষ হলেই আমি চলে আসব তোমাদের কাছে। রাহুল যখন বাবার সাথে কথা বলছিল তখন নিচ থেকে দিশার গলার স্বর শুনতে পায়। রাহুল তখন বলে, আচ্ছা বাবা, পরে কথা বলি। রাহুল, কালকের দিনের কথা মনে আছে তো? আমার সবকিছুই মনে আছে বাবা। এরপরও তুই আসবি না? আচ্ছা বাবা, রাখছি আমি এখন। রাহুল তার বাবার সাথে কথা বলে ফোন রেখে দিয়ে নিচে চলে আসে। কিছু সময় পর দিশাকে নিয়ে রাহুল বেরিয়ে পড়ে। গাড়ি এসে থামে একটা শপিং মলের সামনে। দিশা গাড়ি থেকে নেমে যায় আর রাহুল গাড়ি পার্কিং করে গাড়িতে বসেছিল। হুট করে রাহুল সামনে তাকিয়ে দেখতে পায় কয়েকজন লোক জটলা বেঁধে দাঁড়িয়ে আছে।
রাহুল গাড়ি থেকে নেমে সেখানে গিয়ে দেখতে পায় একজন বৃদ্ধ লোক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন লোকটিকে ধরে সবার উদ্দেশ্যে বলে, এই চাচার এমন অবস্থা হলো কি করে? একজন লোক মাটিতে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছেন। কেউ কোনো কথা বলছে না। তখন রাহুল সিকিউরিটি গার্ডের সাহায্যে বৃদ্ধ লোকটিকে গাড়ির কাছে এনে তাড়াতাড়ি করে বৃদ্ধ লোকটা তার গাড়িতে তুলে দিয়ে গাড়ি ছোটালো হাসপাতালের দিকে। কিছু সময় পর হাসপাতালে পৌঁছে ডাক্তার বৃদ্ধ লোক দেখে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। 40 মিনিট পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে রাহুলের সামনে এসে বলে, দেখুন, এই বৃদ্ধ চাচাকে অনেক বাজেভাবে আঘাত করা হয়েছে। একজন অমানুষ ছাড়া এমন কাজ করতে পারে না। চিন্তা নেই, উনি এখন বিপদমুক্ত। ডাক্তার, ওনার জ্ঞান কি ফিরেছে? না, 2 থেকে 3 ঘন্টা পর জ্ঞান ফিরবে। অনেক রক্ত বের হয়েছে, যার জন্য কিছুটা দুর্বল। ওনার ডান হাতটা ভেঙে গেছে। কয়েক মাস রেস্ট নিলে উনি সুস্থ হয়ে যাবেন। ওনাকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞান ফিরলেই দেখা করতে পারবেন। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার চলে যায়। রাহুল যখন বৃদ্ধ লোকের সাথে দেখা করতে যাবে তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে দেখতে পায় দিশা কল দিয়েছে। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে শুনতে পায়, ওই চাকরের বাচ্চা চাকর, কই তুই? আমার গাড়ি নিয়ে কোথায় গিয়েছিস তুই? ম্যাডাম, আমি আসছি, আপনি 10 মিনিট অপেক্ষা করুন। 10 মিনিটের ভেতরে না এলে তোর খবর আছে কিন্তু। রাহুল ফোন রেখে গাড়ির কাছে এসে গাড়ি স্টার্ট দিয়ে শপিং মলের সামনে চলে যায়। রাহুল দেখতে পায় দিশা দাঁড়িয়ে আছে। দিশাকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। দিশার সামনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। দিশা গাড়ির ভিতরে তাকিয়ে রাহুলের গায়ে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। রাহুল বুঝতে পারছে না হঠাৎ করে দিশা কেন তাকে সবার সামনে এইভাবে থাপ্পড় মারছে। রাহুলের গালে হাত দিয়ে দিল, বলে, 10 মিনিটের আগেই তো আমি চলে এলাম, তাহলে মারলেন কেন? এই কুত্তার বাচ্চা, আমার গাড়ির সিটের রক্ত আসলো কি করে? কাকে আমার গাড়িতে খুন করেছিস বলতো? ম্যাডাম, কি বলছেন কি? আমি কেন শুধু শুধু খুন করতে যাব কাউকে? তাহলে আমার গাড়িতে রক্ত আসলো কি করে? আসলে ম্যাডাম, এই ফকিরের বাচ্চা, তুই কি আমার গাড়িকে পাবলিক গাড়ি পেয়েছিস? এই গাড়ির দাম জানিস তুই? তোর মতো 100 জন চাকরের জীবনের চেয়েও এই গাড়ির মূল্য অনেক বেশি। ম্যাডাম, কেউ বিপদে বা আঘাতপ্রাপ্ত হলে তাকে সাহায্য করা আমাদের সকলের দায়িত্ব। মানুষের জীবনের যে মূল্যবান আর কিছু নেই। চল বাসায়, আজকে তোর খবর আছে। দিশা কথাগুলো বলে গাড়ির সামনের সিটে বসে পড়ে আর রাহুল মাথা নিচু করে গাড়িতে এসে চালানো শুরু করলো। কিছু সময় পর বাসায় এসে গেলে দিশা গাড়ি থেকে বাসার ভিতরে প্রবেশ করে আর রাহুল গাড়ি পার্কিং করে আসে। মা, বাবা, মা, বাবা, কোথায় তোমরা? নিচে আসো। মা, বাবা। কি হয়েছে? বাড়ি মাথায় তুলে নিচ্ছিস কেন? কিরে মা, এমন করে চিৎকার করছিস কেন? চিৎকার কি আর নিজের ইচ্ছায় করছি? ওই চাকরের বাচ্চা চাকর কি করেছে জানো তোমরা? কি করেছে রাহুল? আর তোমায় না বলেছি রাহুলকে চাকর বলবে না। বাড়ির চাকরকে চাকর বলবো না তো কি বলবো? দিশা, বাজে না বকে কি হয়েছে সেটা বলো। ওই চাকর আমার পুরো গাড়িতে রক্তের দাগ লেগে নিয়ে আসছে। আমার গাড়িটা নোংরা করে দিয়েছে ও। এটা তো ভালো কাজ করেছে রাহুল। আমি যদি রাহুলের জায়গায় থাকতাম তাহলে একই কাজ করতাম। কারণ মানুষ হলো সৃষ্টির সেরা জীব। মানুষের জীবনের মূল্যের চেয়ে আর কিছুর মূল্য এই পৃথিবীতে নেই। বাবা, তুমি বুঝতে পারছো না কেন বলো তো? ওই ফকিরের বাচ্চা আমার নতুন গাড়িটা নষ্ট করে দিয়েছে। আয় রাহুল, এইদিকে। হ্যাঁ আন্টি, বলুন। আচ্ছা, এই বৃদ্ধ লোক এখন কেমন আছেন? যতটুকু জানি ওনার জ্ঞান ফিরেনি এখনো। ওনাকে খুব বাজেভাবে আঘাত করা হয়েছে। কি বা কারা এমন কাজ করেছে কিছু জানতে পারলি তুই? হ্যাঁ রাহুল। না আঙ্কেল, জানতে পারিনি। আন্টি আঙ্কেল, আমি একটা ভুল করে ফেলেছি। আসলে আজকে আমি ম্যাডামের অনুমতি না নিয়ে ওই বৃদ্ধ চাচাকে ওনার গাড়ি করে হাসপাতালে নিয়ে যাই, আর তখন রক্তের দাগ লেগে যায় সিটে। তবে চিন্তা করবেন না, আমি গাড়ি ভালো করে পরিষ্কার করে দিব। আমি কি তোর মতো ফকির নাকি যে আমি ওই সিট ব্যবহার করব? বাবা, আমি ওই নিয়ে যাব না। এখন থেকে ওই গাড়ি তুমি নিবে আর তোমার গাড়ি আমি নিয়ে যাব। দিশা কথাগুলো বলে সেখান থেকে চলে যায় আর রাহুল চুপচাপ দাঁড়িয়েছিল। তখন আরিফ চৌধুরী রাহুলের সামনে এসে রাহুলের কাঁধে হাত দিয়ে বললেন, তুই চিন্তা করিস না বাবা, আমি আর তোর আন্টি তোর সাথে আছি। আর এই 1 বছরে তোকে চিনেছি,
তুই এমন কোনো কাজ করবি না যে কাজের দ্বারা কোনো সমস্যা হয়। যা রাহুল, রুমে যা তোর। দিশার চালচলন কেমন জানি রসাতলে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে দিশা খারাপ হতে বেশি দিন সময় লাগবে না। মেয়েটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মেয়েটাকে কি করে যে বুঝাই, এভাবে জীবন চলবে না। দিশার বিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি। কি বলছো কি তুমি এসব? আমাদের আদরে আদরে দিশা বাদর হয়ে যাচ্ছে। এমন মেয়েদের ঠিক করার জন্য বিয়েই দিতে হবে। তোমার এই বজ্জাত মেয়েকে বিয়ে করবে কে? সেটা রাতে খাবার টেবিলেই না হয়। রাতের বেলা দিশা তার বান্ধবীদের সাথে রুমে বসে আড্ডা দিচ্ছিল, আর রাহুলও জাহানারা বেগম রান্নাঘরে কাজ করছে। তখন দিশা নিচ থেকে বলে যায়, মা, আমাদের জন্য চিকেন ফ্রাই আর চিকেন ললিপপ আমার রুমে পাঠিয়ে দাও তো। আমি পারবো না, নিজে করে নিয়ে আয়। এই রাহুল ফকিন্নি, তুই তাড়াতাড়ি করে নিচে আয়, নিয়ে আয়। সময় 30 মিনিট মাত্র। ও কি মেশিন যে 30 মিনিটে হয়ে যাবে? এগুলো খেতে যত সহজ, সেগুলো তৈরি করতে অনেক কষ্ট। আচ্ছা, 1 ঘন্টা সময় দিলাম। আচ্ছা ম্যাডাম। দিশা চলে যায় আর রাহুলের চিকেন ফ্রিজ থেকে বের করে নিয়ে দিশার বলে যাওয়া চিকেন ফ্রাই আর ললিপপ তৈরি করতে লাগলো। 50 মিনিট পর রাহুল কিছু তৈরি করে দিশার রুমের দিকে পা বাড়ায়। দিশা রুমের সামনে এসে কড়া নাড়ে, তখন দিশা বলে ভিতরে আসার জন্য। রাহুল ভিতরে গিয়ে খাবার ট্রেগুলো টেবিলে রেখে যেই চলে আসবে, তখনই দিশা বলে ওঠে, এই খাবারগুলো কি তোর মা আর বাবা আমাদের হাতে দিয়ে যাবে? মা বাবা দিবে কেন, আমি দিয়ে দিচ্ছি ম্যাডাম। রাহুল সবার হাতে খাবারের প্লেট দিয়ে রুম থেকে বের হয়ে যায়। নিচে এসে জাহানারা বেগমের সাথে রাহুল কাজে মন দিল। রাত 10টায় খাবার টেবিলে দিশা ও তার বান্ধবীরা বসে খাবার খাচ্ছে। তখন দিশার বান্ধবী মিথিলা বলে, আন্টি, আজকে চিকেন ফ্রাই আর ললিপপ গুলো অনেক ভালো হয়েছে। সত্যি আপনার হাতে জাদু আছে বলতে হবে। হ্যাঁ, আসলে মিথিলা, ওইগুলো আমি তৈরি করিনি। তাহলে কে তৈরি করেছে? ওইগুলো রাহুল তৈরি করেছে। রাহুলের হাতে জাদু আছে বলতে হবে। কি একজন ছেলে হয়ে এমন সুস্বাদু রান্না করতে পারে? এটা বলতে পারো গড গিফটেড রাহুলের। আমার বাসার কাজ আমার থেকে রাহুল বেশি করে। খাওয়া দাওয়া শেষ করে মিথিলা সবার থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসে। মিথিলা দিশাকে উদ্দেশ্য করে বলে, দিশা, সত্যি তোরা অনেক লাকি রে, এমন একজন মানুষ পেয়েছিস। লাকি না ছাই। সত্যি বলছি রে, ছেলেটা যেমন দেখতে তেমনই কাজেরও। ছেলেটাকে দেখে তো ক্রাশ খেয়ে গেলাম, সত্যি। আরে ও আমার বাসার চাকর, এটা তোর মাথায় ঢুকেনি? চাকর হলে কি হলো? এইরকম ছেলে পেলে তো আমি ছেলেটাকে বিয়ে করে বসে থাকতাম, আর বাসার সকল কাজ ওকে দিয়ে করাতাম, তবে চিন্তা নেই। কি বলছিস কি? তোর কি সব গেছে মিথিলা? সময় হলেই বুঝতে পারবি। আসি রে। মিথিলা চলে যায়। দিশা বাসায় এসে দেখতে পায় রাহুল আর তার বাবার কথা বলছে। তখন দিশা তার বাবার সামনে এসে বলে, বাবা, কি নিয়ে কথা বলছো তুমি ওই ফকিরের সাথে? দিশা, নিজের ব্যবহার ঠিক করো তুমি। কি কথা বলছো বললে না তো বাবা? কালকে তোমায় দেখতে আসছে, তারই কথা বলছি আমি। কি দেখতে আসছে মানে? তোমার বিয়ের কথাবার্তা চলছে। অনেকদিন নিজের মতো করে ঘোরাঘুরি তো করলে, এবার স্বামী সংসারের দিকে মনোযোগী হও। না, এটা হবে না। কেন হবে না? আর কত বাউন্ডুলের মতো ঘোরাঘুরি করবে তুমি? মা বাবা, আমি একজনকে পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই। তুমি যাকে পছন্দ করো তার নাম হলো সাকিব খান। সে একজন মেয়েবাজ এবং জুয়ারি। সে তোমার থেকে মিথ্যে বলে অনেক টাকা নিয়েছে এবং সামনে আরো নেবে। বাবা, তুমি ওর নাম জানলে কি করে? তুমি একজন এমপির মেয়ে, এটা ভুলে যেও না কখনো দিশা। বাবা, আমি সাকিবকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি যতদিন বেঁচে আছি ওই ছেলের সাথে তোমার বিয়ে হবে না। বাবা। দিশা, বাবা কি বলেছে শুনতে পাওনি? তুমি তো ভারী বেয়াদব হয়েছ। মা আর বাবার সাথে কেমন করে কথা বলতে হয় সেটা ভুলে গিয়েছো দেখছি। মা, কালকে থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ বলে দিলাম দিশা। বেশি বাড়াবাড়ি করলে কাজী ডেকে বিয়ে দিয়ে দেবো কিন্তু। খুব ভালো লাগে না। দিশা তার রুমে চলে যায়। রুমে গিয়ে ভাবতে থাকে, না,
আমি সাকিবকে ছাড়া কাউকে বিয়ে করব না। সাকিবের জন্য আমি প্রয়োজন হলে বাড়ি থেকে পালাতেও, হ্যাঁ আমায় পালাতে হবে। 1 মিনিট, তার আগে সাকিবকে কল দেই। হ্যালো সাকিব, কই তুমি? আমি তো এখন এয়ারপোর্টে যাচ্ছি। এয়ারপোর্টে মানে? হ্যাঁ, কিছু কাজে আমি আমেরিকা যাচ্ছি। কেন, কি হয়েছে জানেমা? সাকিব, বাবা আমার বিয়ে ঠিক করেছে আর কালকে আমার ছেলেপক্ষ দেখতে আসছে। কি বলছো কি? হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন? জানি না, তবে আমার মনে হয় রাহুল বাবাকে কিছু উল্টাপাল্টা বুঝিয়েছে। সাকিব, আমি তোমায় ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এয়ারপোর্টে থাকো, আমি আসছি। না না, এখন এসো না তুমি। কেন সাকিব, তুমি বুঝতে পারছো না কেন? তুমি কালকে ছেলে পক্ষের যদি আমায় পছন্দ হয়ে যায় তাহলে আমাদের কি হবে? কিচ্ছু হবে না। তুমি পারবে তো এই কাজটা করতে? তুমি কিন্তু পারবে, আমি জানি। 3 মাস পর আমি আমার কাজ শেষ করে ফিরে আসছি। এখন বলো তুমি পারবে কিনা? কিন্তু সাকিব, তুমি চাও না দিশা আমি প্রতিষ্ঠিত হই, আমার কোনো পরিচয় হোক? আমি পারবো সাকিব। দিশা ফোন রেখে নিচে এসে তার মা বাবাকে উদ্দেশ্য করে বলে ওঠে, না বাবা, আমি রাজি। সত্যি বলছিস তুই মা? হ্যাঁ বাবা, সত্যি বলছি। আমি জানতাম আমার মেয়ে আমার কথা কখনো ফেলবে না। আচ্ছা, বাকি কথা পরে হবে। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। দিচ্ছি, আয় তোরা। রাহুল, তুইও আয়। আন্টি। রাহুল রান্নাঘরে জাহানারা বেগমের সাথে সকল খাবার নিয়ে এসে টেবিলে রাখছে। তখন জাহানারা বেগম বলেন, যা রাহুল, টেবিলে বস, আমি খাবার নিয়ে আসছি। মনে মনে বললাম, টেবিলে বসি, আমি আর আপনার মেয়ে আমার হাবি গোষ্ঠীকে নিয়ে কথা বলুক, দরকার নেই আমি পরে খেয়ে নিব। কিরে রাহুল, আয় টেবিলে বস। না আঙ্কেল, আপনারা খান, আমি একটু পরে খেয়ে নিব। বললাম না বসতে রাহুল। আরিফ চৌধুরী জাহানারা বেগম রাহুলকে তাদের সাথে জোর করে বসিয়ে দিলেন। রাহুল তাদের সাথে টেবিলে বসতে চায়নি। দিশা তার মা আর বাবাকে উদ্দেশ্য করে বলে, মা বাবা, তোমরা কি শুরু করেছো বলো তো? বাড়ির চাকরকে নিয়ে এত আদিক্ষেতা কেন দেখাচ্ছ? ও বাড়ির বাকি চাকরদের সাথে বসে খাবার খাবে, তাহলে কেন আমাদের সাথে টেবিলে বসিয়েছো? তোমাকে না বলেছি দিশা রাহুলকে বাড়ির চাকর বলবে না? দিশা, হচ্ছেটা কি? চুপচাপ বসে খাবার খাও, কোনো কথা বলবে না। আমি এর সাথে এক টেবিলে বসে খাবার খাবো না। আচ্ছা ম্যাডাম, আপনি খাবার খেয়ে নেন, আমি টেবিল ছেড়ে দিচ্ছি। আমি এখানে খাবো না, আমি গেলাম। এখন কেন খাবি না? ছেলেটা তো তার খাবার নিয়ে টেবিল থেকে চলে গেছে। আমার খাবার রুমে পাঠিয়ে দাও, আমি রুমে খেয়ে নিব। কথাগুলো বলে দিশা রুম থেকে চলে যায় আর রাহুল নিজের খাবার নিয়ে চলে যায়। খাওয়া দাওয়া করে রাহুল তার রুমে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে বেরিয়ে যায় গাড়ি নিয়ে হাসপাতালে। সেখানে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে চলে যায় বৃদ্ধ চাচার সাথে কথা বলতে তার কেবিনে। রাহুল কেবিনে গিয়ে চাচার উদ্দেশ্য করে বলে ওঠে, চাচা কেমন আছেন আপনি এখন? ভালোই বাবা, হয়তো তোমার জন্য মৃত্যুর দরজা থেকে ফিরে এলাম বাবা। আচ্ছা চাচা, আপনার এই অবস্থা হলো কি করে? সে আমার পোড়া কপাল বাবা। চাচা, আমি তো আপনার ছেলের মতো, কি হয়েছে আমায় বলুন। রাহুল কথা শুনে বৃদ্ধ লোকের চোখের কোণ ভিজে ওঠে। রাহুল চাচার চোখের জল মুছে দিয়ে চাচার দিকে তাকিয়ে তখন চাচা রাহুলকে বলেন, বাবারে, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। অনেক সংগ্রাম করে এই দেশকে শত্রুমুক্ত করেছিলাম, কিন্তু দেশের ভিতরে যে এত শত্রুর বংশধরেরা থেকে যাবে এটা কখনো ভাবিনি। মানে চাচা, কি হয়েছে বলুন তো। বাবা, সরকার থেকে আমায় একটা বাড়ি আর কিছু জমি দিয়েছিল। আমি বউ, ছেলের বউ নিয়ে আমার জীবন ভালোই চলছিল, কিন্তু আমার ভালো জীবনটা কালো জীবনে পরিণত হয়। একদিন কয়েকজন লোক এসে বলে আমার এই বাড়ি আর জমিগুলো তাদের নামে লিখে দিতে। আমি তাদের মানা করে দিই। এভাবে সপ্তাহের পর সপ্তাহ ওরা এসে আমাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলত, আর আমরা ওদের কারণেও অতিষ্ঠ হয়ে উঠি। আমার ছেলে সালাম ওদের বিরুদ্ধে থানায় মামলা করতে যায় এবং মামলা করে বাসায় চলে আসে। পরের দিন সকালে ওই লোকগুলো এসে আমাদের গ্রামের সমস্ত লোকের সামনে আমার ছেলে, আমার স্ত্রী আর আমার 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোর করে বের করে দেয়। আমরা কোনো উপায় না পেয়ে থানায় চলে যাই। থানার বড় অফিসারকে সব কথা বলে যাতে, তবে উনি উল্টো আমাদেরকে বলে দেয় যে সেই লোকগুলোর কথা যাতে মেনে নিই। কিন্তু আমি আর আমার পরিবারের সবাই ছিল আমার সিদ্ধান্তের সাথে একমত। আমি ওদের কথা মেনে নিলে আমার পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে। আমি কোনো উপায় না পেয়ে আবার বাড়িতে ফিরে আসি। বাড়িতে আসতেই দেখতে পেলাম লোকগুলো বসে আছে সেখানে।
আমি তাদের অনেক অনুরোধ করলাম, কিন্তু তারা শোনেনি। তারপর আমরা ওদের স্যারের সাথে কথা বলতে চাই, তখন ওরা আমাদের নিয়ে যায় ওদের স্যারের সামনে। আমি ওদের স্যারকে সবকিছু খুলে বলি, অনেক আশা নিয়েই কথাগুলো বলি, যেন উনি শুনলে আমাদের দয়া করবেন। কিন্তু ওই স্যার আমাদের অনেক খারাপ কথা বলেছে। এসব শুনে আমার ছেলে সালাম গিয়ে ওই স্যারের কলার টেনে ধরে রাগান্বিত কণ্ঠে কিছু কথা বলে। ওই কথাগুলো শুনে আমার ছেলেকে আমাদের চোখের সামনে গুলি করে হত্যা করে। সেদিন ওই আমার ছেলেকে হারিয়ে আমার পুরো পৃথিবী থমকে যায়। আমাদের এবং আমার ছেলের লাশ ওরা রাস্তায় এনে অনেক কিছু করার চেষ্টা করে। যখন কোনো উপায় পেলাম না, তখন একটা গাড়ি ঠিক করে ছেলের লাশ নিয়ে রওনা দিলাম গ্রামের দিকে। মাঝ রাস্তায় আমার ছেলের বউ অজ্ঞান হয়ে যায়, আর গাড়িতে কোনো পানি ছিল না। আমি পানি কেনার জন্য একটা দোকানে যাই। পানি নিয়ে যখন দোকান থেকে বের হই, তখন দেখতে পাই দুটো ট্রাক এসে ওই গাড়িতে ধাক্কা মেরে এবং গাড়িটা খাদে পড়ে আগুন ধরে যায়। একদিনে আমি আমার পরিবারকে হারিয়ে ফেলি, শুধু একজন মানুষের জন্য। কোনো উপায় না পেয়ে আমি ঢাকা চলে আসি শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রীর কিছু কথা জিজ্ঞেস করার জন্য। আমি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কিছুটা দূরে ভিক্ষা করি আর প্রধানমন্ত্রীর দেখা পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। আজকে এদিকে আসছিলাম, কিন্তু হঠাৎ করে কোনো কথা ছাড়াই কিছু লোক এসে আমায় মারতে শুরু করে। এখন সৃষ্টিকর্তাই আমার শেষ ভরসা। বৃদ্ধ লোক কথাগুলো বলে বোকা কান্না করতে লাগলে। রাহুল সব শুনে বৃদ্ধ লোকের কাঁধে হাত রেখে বৃদ্ধ লোকটিকে শান্ত করার চেষ্টা করে, আর রাহুলও সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুরও করার নেই। রাহুল যখন চলে আসবে, তখন রাহুল আবার বৃদ্ধ লোকের কাছে গিয়ে বলে ওঠে, চাচা, ওই স্যারের নাম কি? ওই অমানুষটার নাম হলো শফিক খান, ওরফে টনি ভাই। কি, ওই মাফিয়া টনি ভাই? হ্যাঁ বাবা, এর জন্যই তো আমরা কোনো আইনি সহায়তা পাইনি। আচ্ছা চাচা, তাহলে আমি আসি। তাহলে তুমি এই 2 মাস হাসপাতালে থাকবে আর তোমার খরচ আমি বহন করব। আসি চাচা আমি। রাহুল কথাগুলো বলে চলে আসে। সেই থেকে রাহুল গাড়ি ড্রাইভ করছে আর বৃদ্ধ লোকের বলা কথাগুলো চিন্তা করছে। হঠাৎ করে গাড়ির সামনে মিথিলা চলে আসে আর রাহুল তাড়াতাড়ি করে ব্রেক করে। রাহুল কিছু বলতে চাবে তার আগেই মিথিলা রাহুলের কাছে এসে বলে, হাই, আমি মিথিলা। মানেটা আপনি কি আপনার নাম বলার জন্য এভাবে গাড়ির সামনে চলে আসছেন? আমি আসি। আচ্ছা, আমি আসছি তাহলে। কই যাও? আমায় নিয়ে যাও। কোথায় যাবেন আপনি? বাসায় যাবো তোমার সাথে। আমি কি আপনারা চিনি যে আপনি আমার সাথে যাবেন? সে কি, কালকে তুমি আমায় দিশার রুমে দেখোনি? আমি দিশার বেস্ট ফ্রেন্ড মিথিলা। ও আচ্ছা, আসলে আমি তেমন মেয়েদের সাথে কথা বলি না। তা আপনি কোথায় যাবেন? তোমাদের বাসায়। আমাদের বাসায় কেন যাবেন? দিশা কল দিয়ে বলল যাওয়ার জন্য, তাই। আচ্ছা, তাহলে উঠুন গাড়িতে। মিথিলা গাড়িতে উঠে গেলে রাহুল গাড়ি চালানো শুরু করলো। গাড়ির ভিতর আর কেউ কোনো কথা বলেনি। সবকিছু রাহুল এসে বাসায় পৌঁছে যায়। রাহুল গাড়ি রেখে বাসায় চলে আসে। রাহুলকে আসতে দেখে আরিফ চৌধুরী রাহুলকে ডেকে বললেন, রাহুল, তুই বাজার থেকে এই লিস্টে লেখা জিনিসগুলো নিয়ে আয় বাবা। হ্যাঁ, আর ওই এইদিকে অনেক কাজ বাকি আছে কিন্তু। আচ্ছা, আমি নিয়ে আসছি আঙ্কেল। রাহুল লিস্ট নিয়ে বাজারে রওনা দিল। এইদিকে কেউ কাউকে কল দিয়ে বলছে, বস, শিকার পেয়ে গেছি এবং লক করে দিয়েছি, এখন কি করব? পিছনে আর বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বলে ফোন কেটে দিল। এদিকে রাহুল বাজারে এসে লিস্টের সকল জিনিসগুলো নিয়ে নিল। রাহুল গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর গাড়ি ব্রেক করে রাহুলের সামনে তাকিয়ে দেখতে পায় কতগুলো লোক মুখে কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। রাহুল গাড়ি গ্লাস নামিয়ে বলে, কি ব্যাপার ভাইরা এইভাবে রাস্তা আটকানো মানে কি? রাস্তা থেকে সরে যান, বাসায় যেতে হবে। লোকগুলো রাহুলের কথা শুনতে হেসে শুরু করলো। তখন রাহুল আবার বলে, কি হলো ভাইরা, রাস্তা থেকে সরে যান, আমি যাব। সময় মতো জিনিসগুলো নিয়ে না গেলে আমায় অনেক কথা শুনতে হবে। লোকগুলো এবার গিয়ে এসে রাহুলকে গাড়ি থেকে টেনে বের করে নিয়ে রাস্তার পাশে থাকা একটা গাড়িতে করে নিয়ে আর রাহুলকে কোনো কথা ছাড়াই মারতে শুরু করলো। রাহুল চেষ্টা করে পারছে না নিজেকে ওদের থেকে বাঁচানোর জন্য। একজনের পর একজন রাহুলকে আঘাত করেই যাচ্ছে, আর হুট করে কেউ রাহুলের মাথায় বাড়ি কিছু দিয়ে আঘাত করে আর রাহুল মাথায় হাত দিয়ে মা গো বলে চিৎকার দিয়ে বসে পড়ে। আমি মাথায় হাত দিয়ে দেখতে পেলাম মাথা দিয়ে রক্ত পড়ছে।
আমি মাটিতে হাঁটু গেড়ে মাথায় হাত দিয়ে বসে আছি। লোকগুলো আমার সামনে আসে। দুইটা ছেলে আমার বাম পাশ ও ডান পাশ থেকে জ্বলন্ত দুইটা রড আমার দুই হাতে ঢুকিয়ে দেয়। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠি, ও মা, মা গো! একে তো ব্যথায় ব্যথা করছে, সাথে আমার দুই হাতে জ্বলন্ত ও বড় রড ঢুকিয়ে দিয়েছে। আমার যন্ত্রণা যেন বেড়ে যাচ্ছে। আমার চোখ বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ হওয়ার আগে আমি দেখতে পেলাম দিশা ম্যাডাম আমার দিকে হাসতে হাসতে এগিয়ে আসছে। এক সময় আমার চোখ দুটো বন্ধ হয়ে যায় আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। দিশা এসে রাহুলের জ্ঞানহীন শরীরের উপর পা দিয়ে বলে ওঠে, বলেছিলাম ফকিরের বাচ্চা, তোকে আমার ব্যাপারে কথা বলতে আসবি না, কিন্তু তুই শুনলি না আমার কথা। এবার বুঝ আমার কথা না শোনার পরিণাম কি হয়। দিশা কথাগুলো বলে রাহুলের জ্ঞানহীন দেখে লাথি দিয়ে তার লোকেদের নিয়ে চলে যায়। এদিকে আরিফ চৌধুরী রাহুলকে কল দিয়ে যাচ্ছেন, কিন্তু কেউ রিসিভ করছেন না। এইদিকে ছেলেপক্ষ চলে আসে দিশাকে দেখতে। আরিফ চৌধুরীও ব্যস্ত হয়ে পড়েন তাদের সাথে। আমি চোখ খুলে দেখতে পেলাম একটা বেডে শুয়ে আছি। চারপাশে তাকিয়ে ভালো করে তাকিয়ে দেখলাম আমার পাশের বেডে সেই বৃদ্ধ চাচা আমার দিকে তাকিয়ে আছেন। কি রে বাবা, এখন কেমন লাগছে তোর? ভালো লাগছে। মাথায় প্রচন্ড ব্যথা করছে। হাত নাড়াতে গিয়েও হাত নাড়াতে পারলাম না। হাতেও ব্যথা করছে প্রচুর। আশ্চর্যের বিষয় হলো আমি আমার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করছি, যা কাউকে বলে বোঝাতে পারবো না। তোর এই অবস্থা কি করলো বাবা? আর একটু হলে তো তোর দুই হাত একেবারের জন্যই হারিয়ে ফেলতি, নিজের প্রাণটাও তো হারিয়ে ফেলতে পারতি। আচ্ছা চাচা, আমি এখানে আসলাম কি করে? জানি না, তবে সেটা ডাক্তার বলতে পারবে। রাহুল আর বৃদ্ধ চাচা যখন কথা বলছিল তখনই ডাক্তার কেবিনে প্রবেশ করেন। ডাক্তার রাহুলের কাছে এসে রাহুলকে পরীক্ষা করে বলেন, তোমাকে প্রথমে দেখে তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তা এখন কেমন লাগছে তোমার? ভালোই ডাক্তার, তবে আমার শরীরের প্রচন্ড ব্যথা করছে। আচ্ছা, ও হ্যাঁ, এই নাও তোমার ফোন। আঙ্কেল নামে একটা নাম্বার থেকে কয়েকবার কল এসেছিল, তারপর আমি কল রিসিভ করে তোমার অবস্থা ওনাদের জানিয়ে দেই। হয়তো কিছু সময় পর ওনারা চলে আসবেন। ডাক্তার, আমি এখানে আসলাম কিভাবে? আমি যখন আমার বাসায় যাচ্ছিলাম তখন তোমার অচেতন ও রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখি, তারপর তোমার এখানে নিয়ে আসি। আচ্ছা, এই অবস্থা হলো কি করে তোমার? আসলে রাস্তায় আমি কয়েকজন ছিনতাইকারী হাতে পড়ি আর তাদের সাথে হাতাহাতির এক পর্যায়ে এমন হয়। তাই বলে তোমার হাতে জ্বলন্ত রড ঢুকিয়ে দেবে? এটা আমার বিশ্বাস হচ্ছে না। সাথে তোমার তো খুব বিষাক্ত বিষ দেওয়া হয়েছিল, যা মানবদেহে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তবে তোমার ভাগ্য ভালো যে তুমি এই যাত্রায় বেঁচে গিয়েছো। আচ্ছা, আমার ঠিক করে বলো তো কি হয়েছে তোমার সাথে? ডাক্তার, সত্যি তো বললাম। আপনাকে মিথ্যা বলে লাভ কি আমার? আপনি বলুন, কেউ কি ইচ্ছে করে নিজের এতটা ক্ষতি করবে? আর বিষের ব্যাপারটা তো আমার অজানা। কেবিনে তখন প্রবেশ করেন আরিফ চৌধুরী, জাহানারা বেগম, দিশা আর মিথিলা। আরিফ চৌধুরী ডাক্তারকে বলেন, ডাক্তার, এখন রাহুল কেমন আছে? স্যার, চিন্তার কোনো কারণ নেই। রাহুল এখন বিপদমুক্ত। তবে আর কিছুক্ষণ পর রাহুলের সাথে দেখা হলে রাহুলের হাত দুটো কেটে ফেলতে হতো। হয়তো রাহুল আমাদের মাঝ থেকে, বুঝতেই পারছেন তো। কি বলছেন কি ডাক্তার আপনি? হ্যাঁ ম্যাডাম, আমি ঠিক বলছি। কারণ ছেলেটার দুই হাতে কারা যেন জ্বলন্ত রড ঢুকিয়ে দিয়েছে। সাথে রাহুলকে কেউ অনেক বিষাক্ত বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। এই বিষ তো আমাদের বাংলাদেশ থেকে ব্যান্ড করা হয়েছে। তাহলে এটা আসলো কি করে? রাহুল, কারা ছিল? তুই কি তাদের দেখেছিস? শুধু বল আমায়, তুই দেখ আমি কি ব্যবস্থা ওদের করি। আমি একবার দিশা ম্যাডামের দিকে তাকালাম, দেখলাম ম্যাডাম কিছুটা ভয় পেয়ে আছে। ম্যাডাম একবার আর চোখে আমার দিকে আর একবার আঙ্কেলের দিকে তাকাচ্ছে। কি রে রাহুল, তোর আঙ্কেল তোকে কি জিজ্ঞাসা করছে বলবি তো? আসলে আঙ্কেল আন্টি ওদের মুখে কাপড় বাঁধা ছিল, আমি ঠিক করে দেখতে পাইনি। আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ ডাক্তার, আপনি রাহুলকে কোথায় পেয়েছিলেন? আমি রাহুলকে ওই বাইপাস রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। আঙ্কেল বাদ দাও না, যা হওয়া সেটা হয়ে গেছে তো। তুই বুঝতে পারছিস না? আর একটু হলেই তো তোর কত বড় ক্ষতি হয়েছে তো। দিশা রাহুলের কথা শুনে বেশ অবাক হয়ে যায়। দিশা মনে মনে বলছে, আমরা তো রাহুলকে মেরে ওই বাড়িতে ফেলে রেখেছিলাম, তাহলে বিষ দিল কে রাহুলকে? আর কে করতে চাইছে এমনটা? তাহলে কি কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে? কে করবে এমনটা?
ছাই, যাই হোক, রাহুল মরলেই তো আমার লাভ। ডাক্তার আর আরিফ চৌধুরী বাইরে চলে যান। মিথিলা একবার রাহুলের দিকে আর একবার দিশার দিকে তাকিয়ে রাহুলের পাশে গিয়ে কানে কানে বলেন, তা ছিনতাইকারী কি শুধু ছেলে ছিল, না সাথে মেয়েও ছিল? মানে? বলেছি যে ছিনতাইকারী কি শুধু ছেলে ছিল, না সাথে মেয়েও ছিল? মেয়ে হতে যাবে কেন, ছেলেই তো ছিল। ও আচ্ছা, আমি আরো ভাবলাম। কি ভাবলেন? কিছু না। দিশা কিছুক্ষণ চলে যায় বাসায়। রাহুল জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলেন, আন্টি আজকে কি ছেলেপক্ষ এসেছিল ম্যাডামকে দেখতে? হ্যাঁ, এসেছিল। আর দিশাকে তাদের পছন্দ হয়েছে। 15 দিন পর দিশার বিয়ে ঠিক করা হয়েছে, কিন্তু এখন দেখছি বিয়ে পিছিয়ে দিতে হবে। কেন আন্টি, বিয়ে পিছিয়ে নেবেন কেন? তোর এই অবস্থা, তোর শরীর ঠিক হলেই দিশার বিয়ে হবে। তোর এই অবস্থায় বিয়ে হবে কি করে? তুই ছাড়া আমাদের সব দিক কে খেয়াল রাখবে বল? তোর আঙ্কেলের অবস্থা এখন বেশি ভালো না, সব দিক দেখাশোনা কে করবে? তুই রেস্ট নে, আমি আসছি, দেখি ডাক্তার কি বলে। জাহানারা বেগম কেবিন থেকে বের হয়ে যান। রাহুলও চোখ বন্ধ করে শুয়েছিল। তখনই মিথিলা রাহুলের পাশে বসে বলে, আচ্ছা, তুমি কেমন ছেলে মানুষ? হ্যাঁ, মানে? তুমি নিজেকে বাঁচাতে পারলে না? একা মানুষ কয়েকজনের সাথে লড়াই করবো বলুন তো? সেটা ঠিক। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছেন? বাবা, ভাবি আর ছোট একটা ভাতিজা এখানে আছেন, তারা গ্রামে থাকেন। তোমার মা আর ভাই? বেঁচে নেই। সরি। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? হাসছো যে? আমার মতো একজন চাকরের আবার গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? মানুষের জুতার বাড়ি লাঠির বাড়ি খেয়ে আমার দিন যাচ্ছে, আর দরকার নেই এমন কিছুর। তাই বলে কি, এখনের ডিজিটাল যুগে ছেলেদেরও গার্লফ্রেন্ড থাকে অনেক। আর তোমার? রাহুল আর মিথিলা কথা বলছিল, তখনই দিশা কেবিনে আসে আর বলে ওঠে, ওর মতো ফকিন্নির গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? কোনো মেয়ে বা ওর দিকে তাকাবে? ফকিন্নি কোথাকার। মিথিলা চল তো। দিশা, ওর সাথে এমন করছিস কেন? দেখছিস ছেলেটার অবস্থা কেমন, তারপরও বলছিস তুই? এরকম চাকর মারা গেলে আমার কিছুই না। ও আচ্ছা ম্যাডাম, আমি আপনার কি এমন ক্ষতি করেছি যার জন্য আমার সাথে এমন করছেন? তুই বাবাকে আমার আর সাকিবের ব্যাপারে বলেছিস, আর বাবা আমার বিয়ে ঠিক করেছে। এর মাসুল তো তোকে ভোগ করতেই হবে। আমিও তো তোকে দিশা বলেছি সাকিব ছেলেটা ভালো না, তারপরও তুই বুঝতে চাইছিস না। মিথিলা, তুইও দেখছি ওই ছোট লোকের সাথে তাল মেলাচ্ছিস। দিশা, একটা সময় আসবে রুহুলের প্রয়োজন তোর হবে, কিন্তু তখন তুই রুহুলকে খুঁজেও পাবি না। এমন কখনো হবে না, আর এমন কোনো পরিস্থিতি হলে আমি ওর কাছে যাব না। সবাই যখন কথা বলছিল তখন সবাই বাইরে শুনতে পায়। হঠাৎ করে বাইরে গোলাগুলির আওয়াজ শোনা যায়। মিথিলা আর দিশা জানালা দিয়ে দেখতে পায় কিছু লোক মিলে একজনকে রাস্তায় গুলি করছে। মিথিলা আর দিশা তাড়াতাড়ি করে জানালা লাগিয়ে দিল। আর রাহুল বলে, কি হলো, জানালা লাগিয়ে দিলেন কেন? বাইরে কারা যেন কাকে গুলি করে মেরে ফেলেছে। ও আচ্ছা। আজ 20 দিন পর রাহুল সুস্থ হয়েছে। কালকে দিশার বিয়ে। রাহুল বাড়িতে এসেই ক্যাটারিং এর লোকদের সাথে কাজে লেগে পড়েছে। জাহানারা বেগম আর আরিফ চৌধুরী রাহুল মানা করেছিলেন আজকে কাজ না করার জন্য, কিন্তু রাহুল কারো কথা শোনেনি। সারাদিন কাজ করে রাহুল সন্ধ্যাবেলা তার রুমে এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। এদিকে দিশাকে সাজানোর জন্য পার্লার থেকে মেয়েরা আসে। রাতের বেলা সবাই মিলে দিশাকে হলুদ দিচ্ছে, আর মিথিলা রাহুলকে খুঁজে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। তখন মিথিলা গিয়ে জাহানারা বেগমকে জিজ্ঞেস করে, আন্টি, রুহুল কোথায়? আজকে দেখছি না যে। আজকে সারাদিন রাহুল ক্যাটারিং এর লোকের সাথে কাজ করেছে। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কালকে তো রাহুলের অনেক কাজ, আমি বলেছিলাম থাকার জন্য, কিন্তু ছেলেটা বলল ওর ভালো লাগছে না। ও আচ্ছা। মিথিলা সেখান থেকে এসে রাহুলের রুমের সামনে চলে আসে। মিথিলা রাহুলের দরজায় এসে কড়া নাড়তে থাকে। কড়া নাড়ার শব্দে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল উঠে গিয়ে দরজা খুলে দিয়ে রাহুল ঠিক মতো চোখ খুলে রাখতে পারছিল না। রাহুল অনেক কষ্টে সামনে তাকিয়ে মিথিলাকে দেখে বলে, কি চাই আপনার? আগে গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর বলছি। এখন ঘুমাবো আমি। রাতে কি চুরি করতে যাবে যে এখন ঘুমাবে? আপনি আসুন এখন। আমি দরজা ঠেলে রুহুলের বিছানায় গিয়ে বসলাম, তারপর বললাম, তাহলে আমি বিছানায় বসে পড়লাম, তুমি ঘুমাও এখন। আর দেখুন, এখন ঘুম দেবী আমায় ডাকছে, আপনি জানতো। যাবে না? আমি সবাইকে চিৎকার দিয়ে বলবো তুমি আমায়। চোখে যা ঘুম ছিল মেয়েটার কথা শুনে আমার সকল ঘুম হাওয়া হয়ে গেল।
কি চিৎকার দিবেন? চিৎকার দিয়ে কি বলবেন? কি বলবো সেটা তো তুমি বুঝতেই পারছো। রুহুলকে চোখ টিপ মেরে বললাম, আপনাকে আমার সুবিধার মনে হচ্ছে না, আপনি জানতো। আন্টি, আঙ্কেল। এই চুপ চুপ প্লিজ, আমি যাচ্ছি। কি মেয়ে রে বাবা, একেবারে নির্লজ্জ। আমি শিওর এই মেয়ে লুচ্ছি নাম্বার 1। কি হলো, ডাকবো নাকি যাবে? যাচ্ছি। রাহুল বিড়বিড় করতে করতে চলে যায় আর মিথিলা রাহুলের যাওয়ার দিকে তাকিয়ে হাসছে আর মনে মনে বলছে, মিস্টার রুহুল, তোমায় তো আমি ছাড়ছি না, তোমায় নিজের করে ছাড়বই আমি। রাহুল ফ্রেশ হয়ে এসে একটা টি শার্ট পরে নিল। তখন মিথিলা রাহুলের সামনে এসে বলে, আহ, তোমায় তো খুব সুন্দর লাগছে, ইচ্ছে করছে খেয়ে ফেলি। মানে আমি কি ফল না সবজি যে আমায় খেয়ে ফেলবেন? তুমি হলে আমার চকলেট বয়। গাল টেনে বললাম, বলুন এবার কি বলবেন? চলো আমার সাথে তুমি। কোথায় যাব আপনার সাথে? আন্টি আঙ্কেলের আমার প্রয়োজন হতে পারে, আমি যাব না। মিথিলা রাহুলের দিকে একবার রাগী চোখে তাকিয়ে রাহুলের ডান হাত জড়িয়ে ধরে রুম থেকে গায়ে হলুদের জায়গা নিয়ে আসে। এইদিকে দিশাকে সবাই হলুদ দিচ্ছে। তখন মিথিলা বলে ওঠে, এই সরো সরো তোমরা, আমি আর রুহুল দিশাকে হলুদ দিব। রুহুল চলো। রাহুল মিথিলার কথা শুনে থমকে যায় আর বাকি সবাই হাতে তালি দিচ্ছে। দিশা রাহুলের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে রাহুলকে দিশা কাঁচা কাঁচা খেয়ে ফেলবে। জাহানারা বেগম এসে মিথিলার কথার সাথে সহমত পোষণ করে বলে ওঠেন, হ্যাঁ, মিথিলা আর রাহুল গিয়ে দিশাকে হলুদ দিয়ে আয়। আমরা সবাই তো দিয়েই দিছি, যা তোরা। না আন্টি, মিথিলা ম্যাডাম গিয়ে ম্যাডামকে হলুদ দিয়ে আসুক, আমি বরং এখানেই আছি। আপনি যান মিথিলা ম্যাডাম। বলছি না আমার সাথে যাওয়ার জন্য, তাহলে এত কথা বলছো কেন? চলো চলো। হ্যাঁ রাহুল, তুই যা। রাহুল সবার কথা শুনে বাধ্য হয়ে দিশার পাশে গিয়ে বসে। মিথিলা দিশাকে হলুদ দিয়ে দিল আর রাহুলের দিকে হলুদের বাটি এগিয়ে দিল। রাহুল একবার দিশার দিকে আর একবার হলুদের বাটির দিকে তাকাচ্ছে। রাহুল বাটি থেকে একটু হলুদ নিয়ে কাঁপা কাঁপা হাতে দিশার গায়ে লাগিয়ে দিল আর সুযোগ বুঝে মিথিলা রাহুলের গায়ে হলুদ লাগিয়ে দিল। রাহুল তাড়াতাড়ি করে সেখান থেকে এসে তার রুমে চলে যায়। পরদিন দুপুরবেলা রাহুল সবকিছু দেখাশোনা করছিল আর দিশাকে সাজানো হচ্ছিল। হঠাৎ করেই রাহুল বাসার ভিতর থেকে অনেক চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। রাহুল তাড়াতাড়ি করে বাসার ভিতরে এসে দেখতে পায় সবাই মাথা নিচু করে বসে আছে আর আঙ্কেল কাউকে ফোনে হুমকি দিচ্ছে। রাহুল আন্টির দিকে তাকিয়ে দেখতে পায় আন্টিও কান্না করছে। রাহুল আন্টির কাছে গিয়ে বলে, আন্টি কি হয়েছে, তুমি কান্না করছো আর আঙ্কেল এইভাবে চিৎকার করছে? দিশার সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেটা নাকি আরেকটা বিয়েও আগে করেছিল। এখন কি হবে বুঝতে পারছি না। আমার মেয়েটার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমার মেয়েটার গায়ে কলঙ্কের দাগ লেগে গেল বুঝি। রাহুল কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ করে আরিফ চৌধুরী কথা বলা অসহায় বুকে হাত দিয়ে বসে পড়লেন। রাহুল তখন আরিফ চৌধুরীকে গিয়ে ধরে আর বললেন, আঙ্কেল তুমি এত হাইপার হচ্ছ কেন? ম্যাডামের জন্য আমার ছেলে দেখা হবে, আবার ম্যাডামের বিয়ে হবে। তুমি বরং রেস্ট নাও এখন। এই আপনার সবাই এখন আসুন, আঙ্কেল আর আন্টিকে একটু একা থাকতে দিন। না, সবাই কোথাও যাবে না, সবাই এখানে থাকবে, আমি আসছি। কিন্তু আঙ্কেল। আরিফ চৌধুরী কোনো কথা না বলে তার ফোন নিয়ে বাসার বাইরে চলে যান। বাসার ভিতর নীরবতা বিরাজ করছে। 20 মিনিট পর আরিফ চৌধুরী বাসায় এসে বলেন, আজকেই আমার মেয়ের বিয়ে হবে, সবাই একটু অপেক্ষা করুন। কি বলছো কি তুমি? এত তাড়াতাড়ি তুমি ছেলে পেলে কোথায়? ছেলে তো আমাদের সামনেই আছে, রাহুল। রাহুল? হ্যাঁ, আমি আমার মেয়েকে রাহুলের সাথেই বিয়ে দেব। কি? না না, এটা হয় না আঙ্কেল, আমি পারবো না। আমায় ক্ষমা করে দিবেন, আমি আপনার কথাটা রাখতে পারবো না। কেন পারবি না তুই? দেখ রাহুল, তোকে তো আমরা আমাদের ছেলের মতোই দেখে আসছি, তাহলে তুই কেন পারবি না? আন্টিয়া। রাহুল কিছু বলার আগেই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে দেখতে পায় তার বাবার ফোন। রাহুল ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যাঁ বাবা বলো। রাহুল, তুমি বিয়েটা করে নাও। আমার আর তোমার ভাবির মেয়ে পছন্দ হয়েছে, আর 1 সপ্তাহ পর তুমি বাড়ি ফিরে আসবে। কিন্তু বাবা। বললাম না আমি, আমার কথার যেন আর কোনো নড়চড় না হয়, আর তুমি আমাদের গ্রামের নতুন বাড়িতে চলে আসবে, আমরা সেখানেই আছি। রাহুলের বাবা কথাগুলো বলে ফোন রেখে দিলেন আর রাহুল হ্যাবলার মতো তাকিয়ে দাঁড়িয়ে আছে। তোর আরিফ চৌধুরী রাহুলের কাছে এসে বলে, রাহুল বাবা, তুই পারিস এরকম বিপদ থেকে আমায় বাঁচাতে? প্রয়োজন হলে আমি তোর পায়েও ধরতে পারি, তবু বাবা তুই রাজি হয়ে যা। আঙ্কেল কি বলছো কি? কিন্তু ম্যাডাম। দিশা, আমাদের কথার অবাধ্য হবে না, এখন তুই বল বাবা।
কি আর করবো, নিজের অমতের বিরুদ্ধে মত দিতে হলো আমায়। আমি রাজি। তারপর রাহুলকে বরের বেশে সাজিয়ে এনে বিয়ে শুরু করা হয়। রাহুলের বিয়ের দিকে কোনো মনোযোগ ছিল না। রাহুল ভাবছে অন্য কিছু। ভালোভাবে বিয়ের সকল কাজ সম্পন্ন হয়। রাহুল মিথিলাকে আজকে কোথাও বিয়ের সময় দেখতে পায়নি। রাতের বেলা রাহুল দিশার সামনে বসেছিল। তখনই দিশা রুমে আসে, আর বাকিটুকু তো আপনারা জানেন। বর্তমান আপনাদের সাথে কথা বলতে বলতে রাত প্রায় পেরিয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ি, সকালে কথা হবে। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে সকালের নাস্তার জন্য তৈরি করার জন্য রান্নাঘরে চলে যায়। রাহুল নাস্তা রেডি করে তার আগের রুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে নেয়। রাহুল যখন রুম থেকে বের হতে যাবে তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে কিছু কথা শুনতে পায়। তখন রাহুল বলে, আচ্ছা আমি আসছি। রাহুল কোনো কথা না বলে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে জাহানারা বেগম ঘুম থেকে উঠে দেখতে পান নাস্তার টেবিল আগে থেকেই সাজানো। নাস্তা দেখে জাহানারা বেগম বুঝতে পারেন এটা রাহুলের কাজ। জাহানারা বেগম রাহুলকে পুরো বাসা খুঁজেও পেলেন না। জাহানারা বেগম তখন দেখতে পেলেন সদর দরজা খোলা। সিকিউরিটি গার্ডের থেকে জানতে পারেন রাহুল তাড়াহুড়ো করে বাসা থেকে একটি ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। জাহানারা বেগম এবং কিছু একটা চিন্তা করে দিশা রুমের দিকে এগিয়ে গিয়ে দেখতে পান দিশা রুমের দরজা খোলা আর দিশা ঘুমোচ্ছে। দিশা রুমে গিয়ে ঢুকতেই দেখতে পেলেন সোফায় বালিশ আর কথা পড়ে আছে। এবার জাহানারা বেগম দিশার কাছে গিয়ে দিশাকে ডাকতে থাকে। তখন দিশা ঘুমন্ত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে মা, এত সকাল সকাল ডাকছো কেন? রাহুল কোথায়? আর বালিশ কাঁথা সোফায় কেন? কি রে মা, কি হয়েছে তোর? দিশা মা, শান্ত হ, তুই বল আমাদের কি হয়েছে। দিশা কোনো কথা বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। দিশা একসময় চিৎকার দিয়ে নিচের চুল টেনে ধরে বসে পড়ে। দিশা তখন তার মা আর বাবার উদ্দেশ্য করে বলে, রাহুল কোথায়? রাহুল তো মিথিলার সাথে খুব সকালে বের হয়ে গেছে। মিথিলার সাথে বের হয়েছে মানে? হ্যাঁ, মিথিলার সাথে বের হয়ে গেছে। আচ্ছা রাহুল বাসায় আসুক, তারপর না হয় সব জানতে পারবো। এখন তোমরা আমার রুম থেকে বের হও, যাও, আমি একা থাকবো। জাহানারা বেগম আর আরিফ চৌধুরী বের হয়ে যান দিশার রুম থেকে। এইদিকে রাহুল নাস্তা এনে মিথিলা আর মিথিলার মাকে খেতে বলে, কিন্তু তারা খাবে না। রাহুলের জোরাজোরির কাছে হার মেনে নাস্তা খেতে হলো দুইজনকে। সারাদিন কেটে যায় এইভাবে। সন্ধ্যাবেলা মিথিলার বাবা মা আর মিথিলাকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে রাহুল বাসায় চলে আসে। বাসায় এসে রাহুল যখন রুমে যাবে তখন আরিফ চৌধুরী রাহুলের সামনে এসে রাহুলের গায়ে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠেন, রাহুল, তোকে তো আমি নিজের ছেলের মতোই মনে করতাম, তাহলে তুই আমার মেয়ের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেললে কি করে? তোকে সবার থেকে আলাদা মনে করেছিলাম, কিন্তু তুইও বাকি ছেলেদের মতো বের হলি। ছোট আব্বু, কি বলছো এসব তুমি? আমি কিছু বুঝতে পারছি না। রাহুল, তুমি আমাদের বিশ্বাসের প্রতিদান এভাবে দিবে আমরা কখনো ভাবতে পারিনি। ছোট আম্মু কি বলছো তোমরা? কথাগুলো বলে আমি ম্যাডামের দিকে তাকালাম। দেখলাম ম্যাডামের চোখগুলো ফুলে আছে। আমি ম্যাডামের সামনে যেতেই ম্যাডাম আমার গালে তার পায়ের জুতো খুলে মারতে লাগলো আর বলতে লাগলো, আমি বাবাকে বলেছিলাম তোর মতো ছোট লোকের সাথে আমায় বিয়ে না দিতে, কিন্তু বাবা আমার কোনো কথাই শোনেনি। আসলে তোর মতো ছোট লোকের কোনো যোগ্যতা নেই আমার স্বামী হওয়ার। তুই আমায় বিয়ে করে আমার বান্ধবীর সাথে ফষ্টি নষ্টি করছিস, সাথে আরো মেয়েদের সাথেও, আবার সেগুলো ভিডিও করছিস। রাহুল কিছু বুঝতে পারছিল না, তাই আঘাতগুলো সহ্য করে নিচ্ছিল। তখন দিশার শেষ কথা শুনে বলে, ভিডিও মানে? তখন আরিফ চৌধুরী রাহুলের সামনে একটা ভিডিও দেখিয়ে বলে, ঘরে বউ রেখে এইসব করতে তোর লজ্জা করলো না? তুই কালকে সকালের ভিতর আমার বাসা ছেড়ে চলে যাবি, আর ডিভোর্স পেপার খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। ছোট আব্বু আমার কথাটা শুনে একটিবার, আমি এরকম কাজ করিনি, কেউ আমায় ফাঁসিয়ে দিচ্ছে। ঠাস ঠাস, কোনো কথা বলবি না ছোট লোক, আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা তুই। ছোট আব্বু একটা কথা শোনো, তোমরা যে কারণে আমায় আঘাত করলে আর নানান কথা বললে সেইগুলো সম্পূর্ণ মিথ্যা। সত্যি, একদিন সবার সামনে আসবে, ডিভোর্স পেপার খুব তাড়াতাড়ি দিয়ে দিব আপনার মেয়েকে আঙ্কেল। রাহুল কথাগুলো বলে সেখান থেকে তার রুমে চলে আসে। রুমে এসে তার সকল কিছু গুছিয়ে নিয়ে একটি ব্যাগে ঢুকিয়ে সবার জন্য একটা চিঠি লিখে বিছানায় শুয়ে পড়ে। রাত 3টায় রাহুল বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়ে। সকাল 11টায় বাস থেকে নেমে সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে রাহুল একটা সিএনজি নিয়ে তার বাড়িতে চলে যায়। রাহুল গাড়ি থেকে নেমে তার বাসায় বেল বাজায়। কিছু সময় পর তার ভাবি এসে দরজা খুলে দিলেন। রাহুলকে দেখে তার ভাবি অনেক খুশি হলেন এবং সবাইকে ডাক দিলেন। রাহুলও হাসি মুখে বাসার প্রবেশ করে। রাহুল বাসায় ঢুকে তার ভাতিজা আয়ানকে দেখতে পায় খেলা করছে।
রাহুল আয়ানকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। তখন রাহুলের বাবা আর ভাবি আসে। কিরে তুই একা, বৌমা আসেনি? না, কেন আসেনি? আমাদের ডিভোর্স হয়ে যাবে তাই নিয়ে আসিনি। বিয়ে হয়নি 1 মাসও হলো না আর ডিভোর্স হয়ে যাবে? আমি রুমে গেলাম। এই বিষয়ে আর কোনো কথা বলবে না কেউ তোমরা, আর বললে আমি বাড়ি ছেড়ে চলে যাব। রাহুল যখন কথা বলছিল তখন ভাবি রাহুলের চোখে পানি দেখতে পেলেন। রাহুল আয়ানকে কোলে নিয়ে তার রুমে চলে যায়। এইদিকে সকালে জাহানারা বেগম রাহুলের রুমে গিয়ে রাহুলকে কোথাও দেখতে পেলেন না। তখন টেবিলের উপর একটি চিঠি দেখতে পান। চিঠিটা নিয়ে পড়তে লাগলেন। প্রিয় আঙ্কেল আন্টি, প্রথমেই বলছি আমায় ক্ষমা করে দিবেন। আপনাদের না বলে চুরির মতো চলে এলাম। অবশ্য আমি তো এখন খারাপ ও নিকৃষ্ট মানুষ হয়ে গেছি। আপনারা আমাকে নিজের ছেলের মতো আদর স্নেহ করেছেন, সেইগুলো কখনো ভুলতে পারবো না। আমি কখনো এমন কোনো কাজ করিনি যে নিজের কোনো বদনাম হবে বা আমার জন্য কারো জীবন নষ্ট হয়ে যাবে। তবু আমি অপরাধ না করে অপরাধ স্বীকার করে নিলাম, তাই চলে যাচ্ছি আপনাদের ছেড়ে অনেক দূরে। ম্যাডামকে কয়েকদিনের ভিতরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ভালো থাকবেন আর আমায় ক্ষমা করে দিবেন। ইতি খারাপ ছেলে রাহুল। চিঠি হাতে নিয়ে জাহানারা বেগম খাবার টেবিলে চলে আসেন। আরিফ চৌধুরী আর দিশা নাস্তা করছিল, তখন জাহানারা বেগম ধপ করে বসে পড়েন। কি হলো? রাহুল কোথায়? চলে গেছে। মানে? জাহানারা বেগম চিঠি এগিয়ে দিলেন। দিশা চিঠি পড়ে মনে মনে খুব খুশি হলো। কেন জানি সে নিজের ভিতরে অস্থিরতা অনুভব করছে। তখনই বাসার বেল বেজে ওঠে। দিশা দরজা খুলে দেখতে পায় মিথিলা ও তার বাবা মা দাঁড়িয়ে আছে। দিশা একটু গম্ভীর কণ্ঠে ভিতরে আসতে বলে তাদের। দিশা, রুহুল কই রে? বাবা আর মা রুহুলের সাথে কথা বলার জন্য রাত থেকে অস্থির হয়ে আছে। কেন ওর সাথে কথা বলবেন ওনারা? আরে, কালকে রুহুল না থাকলে আমার বাবাকে হয়তো আমি আর ফিরে পেতাম না। রুহুল কালকে আমার ভাইয়ের দায়িত্ব পালন করেছে। মানে? আসলে গতকাল খুব ভোরে মা ফোন দিয়ে বললেন বাবা স্ট্রোক করেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। তারপর রুহুলকে বলি আমি সবকিছু। তখন রুহুল আর আমি বাবাকে নিয়ে হাসপাতালে চলে যাই। কালকে সারাদিন রুহুল আমাদের জন্য অনেক কিছুই করেছে, তাই তো বাবা সকাল হতেই চলে আসছে। কিন্তু রাহুল তো এখানেই নেই। ও চলে গেছে? চলে গেছে মানে? আসলে কালকে রাতে রাহুল আমার অনুমতি ছাড়া আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, তাই আরো মেরে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুই বুঝলি কি করে? আমার কাপড় ঠিক ছিল না, আর পার্টির পোশাক পরেছিলাম, কিন্তু আমার গায়ে নাইট ড্রেস ছিল। ঠাস ঠাস ঠাস। তুই কি মানুষ দিশা? কালকে সারা রাত আমি তোর সাথে ছিলাম। তুই নেশাগ্রস্ত অবস্থায় রুহুলের সমস্ত শরীরে বমি করে দিয়েছিলি, সাথে তোর নিজের পোশাকেও। তারপরও তোকে রুহুল বাসায় নিয়ে এসে রুমে রেখে যায়, আর আমি তোর কাপড় চেঞ্জ করে দিয়েছিলাম। কি? হ্যাঁ। তাহলে ওই ভিডিওগুলো কি? ভিডিওগুলো জানি না, তবে আমি জানি আমার ভাই এমন কোনো কাজ করবে না। তোমার ভাই মানে? হ্যাঁ, রুহুল হলো আমার মামাতো ভাই। দিশাকে আজ থেকে 3 বছর আগে আমার বার্থডে পার্টিতে দেখে রুহুলের ভালো লেগেছিল, আর তখন ভাইয়া আমায় বলেছিল। তারপর ভাইয়া ছদ্মবেশে আপনাদের এখানে কাজে আসে। ভাইয়া তোকে চিঠি লিখতো প্রতিদিন, আর সেই চিঠিগুলো আমি তোকে নিয়ে দিতাম। ভাইয়া তোকে সরাসরি বলতে চায়নি সে তোকে ভালোবাসে, কারণ তুই যদি মানা করে দিতি। তাই ভাইয়া চেয়েছিল তোর মনে নিজের জন্য জায়গা করে নিয়ে তোর সামনে আসবে। কিন্তু একদিন সাকিব সামনে চলে আসে আর বলে সে চিঠিগুলো দিয়েছে, আর তুইও সাকিবকে হ্যাঁ বলে দিয়েছিস। ভাইয়া তোকে এতই ভালোবাসতো যে তোর শত অপমান সহ্য করে এই বাড়িতে 2 বছর কাটিয়ে দিল। তবে ভালো করেছিস তুই ভাইয়াকে এরকম একটা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়ে। তুই মিথ্যা বলছিস তাই না মিথিলা, নিজের ভাইকে বাঁচানোর জন্য? তোর কাছে কি এমন প্রমাণ আছে যে তোর ভাই নির্দোষ? প্রমাণ এই দেখ ছবিগুলো। ভাইয়া তো তোকে এগুলোই দিত। আমি তোকে অনেকবার বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুই বুঝতে চাসনি। আর আমার ভাইয়া কোনো ছোট লোক না, আমার ভাইয়া একজন বিসিএস ক্যাডার। তোর সাথে আজ থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। ভালো থাকিস, আর আমি ভাইয়াকে বলবো তাড়াতাড়ি করে তোকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। তোর থেকে অনেক ভালো মেয়ে দেখে আমার ভাইয়ার বিয়ে দিব। বাবা মা চলো, এখানে আর 1 মিনিটও না। মিথিলা, চুপ মিস দিশা, এনাফ ইজ এনাফ। তুই আমার ভাইয়াকে মেরে ফেলতে চেয়েছিলি দিশা।
তুই এতটা অহংকারী হয়ে গিয়েছিলি, যার জন্য গুন্ডা পাঠিয়ে আমার ভাইয়াকে মারলি, আমার ভাইয়ার 2 হাতে জ্বলন্ত রড ঢুকিয়ে দিলি, সাথে বিষাক্ত বিষও দিয়েছিলি। জানিস, এত কিছুর পরও ভাইয়া কাউকে কিছু বলেনি, কারণ ভাইয়া তোকে ভালোবাসে দিশা। আর তুই কি করলি? বাহ দিশা, বাহ। দিশা গুন্ডা দিয়ে মেরেছিল মানে? দিশা যখন জানতে পারল রাহুল সাকিবের কথা আপনাকে বলেছে, সেটা শুনেই দিশা এমন একটা কাজ করে। তুই চিন্তা করতে পারছিস আমার ভাইয়া তোকে কতটা ভালোবাসে, যে নিজের জীবনের কথা চিন্তা না করে প্রিয় মানুষটার এমন ঘৃণিত কাজের কথা কাউকে বলেনি, আমাকেও বলতে চায়নি। কিন্তু আমি ভাইয়ার থেকে তার ভালোবাসার কসম দিয়ে কথাটা জানতে পেরেছি। মিথিলা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আরিফ চৌধুরী আর জাহানারা বেগম নিশ্চুপ হয়ে বসে আছেন। তারা রাহুলের সাথে কালকে যে ব্যবহারটা করেছেন, এরপর তারা আর কিছু বলবে কি করে? দিশা মিথিলার মুখে সব শুনে নিস্তব্ধ হয়ে যায়। দিশা তার রুমে চলে যায়। দিশা রুমে গিয়ে কি করবে বুঝতে পারছে না। দিশা রুমে গিয়ে চিঠিগুলো বের করে চালিয়ে দিল। দিশার যেন কান্নার বেগ বাড়তে লাগলো। এইদিকে রাহুল নিচে এসে খাওয়া দাওয়া করে আয়ানকে নিয়ে ছাদে চলে যায়। কিছুক্ষণ ভাবি এসে রাহুলের পাশে দাঁড়া। তখন রাহুল বলে, ভাবি কিছু বলবে? তোর কি হয়েছে আমায় বল। তুই গেলি হাসি মুখে আর ফিরলি কালো মুখে। ভাবি, সবকিছু বললাম ভাবিকে। এখন কি করবি? ডিভোর্স হয়ে যাবে। রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন নিয়ে কিছুটা দূরে চলে যায়। কিছু সময় পর কথা বলে রাহুল তার ভাবির কাছে চলে আসে। তখন ভাবি বলেন, কে কল দিয়েছিল আর কোথায় যাবি? পুরনো কিছু আগাছা পরিষ্কার করতে। আগাছা পরিষ্কার করার সময় হয়ে গেছে। রাহুল তুই কিন্তু। ভাবি, তুমি তো সব জানোই, তাহলে আর কিছু বলবে না প্লিজ। কবে যাবি তুই? আজকে রাতেই যাব। আচ্ছা। রাতের বেলা রাহুল তার ভাবিকে বলে বেরিয়ে পড়ে তার কাছে। রাহুল পুরাতন জঙ্গলের ভিতরে বাড়িতে প্রবেশ করে তার গুপ্ত জায়গায় চলে যায়। সেখানে গিয়ে রাহুল সবার সাথে কথা বলে সবাইকে নিয়ে কিছু সময় পর রেডি হওয়ার জন্য বলে তার নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ভাই আর মেয়ের ছবির দিকে তাকায় আর মা আর ভাইয়ের সাথে কাটানোর সময়গুলো মনে করে রাহুলের চোখ ভিজে ওঠে। রাহুল চোখের জল মুছে বলে ওঠে, মা, ভাইয়া, তোমাদের খুনিদের আমি খোঁজ পেয়ে গেছি এবং খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আজকে একজনের জীবনের শেষ দিন হতে চলেছে। আমায় তোমরা আশীর্বাদ করো শুধু। রাহুল তার টিমের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে একটা ফ্যাক্টরির উদ্দেশ্যে। ফ্যাক্টরিতে পৌঁছে কোনো কথা ছাড়াই গুলি করতে লাগে। মুহূর্তের মধ্যেই ফ্যাক্টরি পরিণত হয় শ্মশানে। রাহুল ফ্যাক্টরি থেকে কিছু কাগজ নিয়ে বের হয়ে যায় এবং বোমার ফ্যাক্টরি উড়িয়ে দিল। রাহুল সবাইকে চলে যেতে বলে। রাহুল চলে যায় তার বাড়িতে। রাহুল বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নিউজে বলছে কয়েকদিন আগের সর্দারের পোস্টারে তাহলে সত্যি হলো। সর্দার তার আগমনের চিহ্ন দিয়ে দিয়েছে। কালকে রাতে একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে তৈরি হওয়া বিষাক্ত কেমিক্যালের মেশিন ও সকল লোকেদের হত্যা করা হয়েছে। সর্দারের নেক্সট টার্গেট মাফিয়া কিং টনি ভাই। পরের দিন সকালে রাহুলের ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয় গ্রামের দিকে। রাহুল তার বাজারে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার সব বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। রাহুলও তাদের সাথে আড্ডায় যোগ দিল। এদিকে দিশা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। কলেজে গিয়ে সবার সাথে আড্ডা দিয়ে বসে সবাই কথা বলছে, হাসাহাসি করছে। কিন্তু দিশা কেন জানি হাসতে ভুলে গিয়েছে। তার মনে হচ্ছে তার কাছ থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে। সব মিলিয়ে দিশা সবকিছু বিরক্ত লাগছে। দিশা কোনো কথা না বলে বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে গিয়ে বসে পড়ে। দিশা কি করবে বুঝতে পারছে না। এইভাবে কেটে যায় 10 দিন। এই 10 দিনে দিশা বুঝতে পেরেছে রাহুল তার সাথে মিশে গেছে। দিশা রাহুলকে ছাড়া থাকতে পারবে না। দিশা প্রতি মুহূর্তে রাহুলকে মিস করছে। দিশা বুঝতে পারছে না কি করবে। আমার এমন কেন হচ্ছে? আমি তো রাহুলকে সহ্য করতে পারি না, তাহলে কেন রাহুলের কথা আমার বারবার মনে হচ্ছে? আচ্ছা, তাহলে আমি কি রাহুলকে ভালোবেসে ফেললাম? হ্যাঁ, হয়তো আমি রাহুলকে ভালোবেসে ফেলেছি। দিশা ফ্রেশ হয়ে বাসা থেকে বের হতে যাবে, তখনই আরিফ চৌধুরী বললেন, কোথায় যাচ্ছ তুমি? বাবা, মিথিলার কাছে যাচ্ছি। কেন? বাবা, আমায় রাহুলের কাছে যেতে হবে। আমার এমন কাজের জন্য ক্ষমা চাইতে হবে। কেন, ছেলেটাকে আবার মারবি? না মা, নিজের কাজের জন্য ক্ষমা চাইবো। কিন্তু রাহুল তো ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়েছে। এই যে কাগজ। দিশা কাগজটা ভালো করে একবার দেখে কাগজটা ছিঁড়ে ফেলে দেয় আর বলে, আমি এই ডিভোর্স মানি না, আমি গেলাম। দিশা মিথিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দিশা মিথিলার বাসার সামনে এসে বেল বাজায়। কিছুক্ষণ পর মিথিলা এসে দরজা খুলে দিল। দিশা মিথিলার হাত ধরে বলে ওঠে, দোস্ত, তুই আমায় ক্ষমা করে দে।
তুই আমায় রাহুলের কাছে নিয়ে চল প্লিজ। কেন, আর কিছু বাকি আছে যা তুই আমার ভাইয়ের সাথে করিসনি? না এখন প্রাণে মেরে ফেলবি? দোস্ত তুই এত নিষ্ঠুর হোস না, আমি তোর পায়ে পড়ি প্লিজ, তুই আমায় নিয়ে চল। আমি এই কয়দিনে বুঝতে পেরেছি রাহুল আমায় কতটা জুড়ে আছে। আমি পারবো না আমার ভাইকে আর কষ্ট পেতে দেখতে। এখন গিয়ে বন্ধুত্ব করবি, তারপর আবার আঘাত করবি। তার চেয়ে ভালো হবে তুই সরে দাঁড়া আমার ভাইয়ের জীবন থেকে। একটা ছেলে কতটা ভালোবাসলে নিজের আলিশান বাড়ি ছেড়ে তোদের বাসায় চাকরের কাজ করে। তোর ভালোবাসা লাগবে না আমার ভাইয়ের, যা তুই এখন। কি বলবো আমি বুঝতেই পারছি না, আমি পাথরের ন্যায় শক্ত হয়ে গেলাম। মিথিলা যখন আমার সামনে থেকে চলে যাবে তখন আমি মিথিলার পা জড়িয়ে ধরে কান্না করে বললাম, আমায় একটু দয়া কর তুই, আমি আমার ভুল বুঝতে পারছি, আমায় একটিবার ক্ষমা করে দে তুই, প্লিজ মিথিলা প্লিজ। মিথিলার বাবা মা এসে বলেন দিশাকে যেন রাহুলের কাছে নিয়ে যায়। মিথিলা দিশাকে তার পা থেকে তুলে বলে, এবারে কিন্তু তোর শেষ সুযোগ। এরপর আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলে তোর খবর আছে কিন্তু। তবে আমি জানি না ভাইয়া তোকে ক্ষমা করে দিবে কিনা। আজকে মামা কল দিয়েছিল, আজকে ভাইয়াকে দেখতে মেয়ে পক্ষ আসবে। হ্যাঁ কথা দিলাম, এমন কাজ আর কখনো করব না, কখনোই হব না আমি বেঁচে থাকতে। তাহলে চল। কালকে আমরা সবাই যাব, তুইও কালকে আঙ্কেল আন্টিকে নিয়ে আমাদের বাসায় চলে আসিস। আচ্ছা। দিশা খুশি মনে বাসায় চলে আসে, কিন্তু মিথিলার শেষের কথা শুনে তার কেমন জানি ভয় হতে লাগলো। এদিকে রাহুল বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসে। রাহুল তার ল্যাপটপে বসে কাজ করছিল, তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন হাতে নিয়ে দেখতে পাই আননোন নাম্বার। রাহুল ল্যাপটপের সাথে ফোন কানেক্ট করে দেখতে পাই টনি ভাই নামে সেভ করা। রাহুল ফোন রিসিভ করে বলে, জেনে গেছিস তাহলে তোর ভাই আমার হাতে? দেখ তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। তুই এবং তোর ভাই মিলে আমার মা আর ভাইকে মেরেছিস, তখন মনে ছিল না? এবার দেখবি ভাই হারানোর ব্যথা কেমন হয়। দেখ তুই কি এবার দেখবি তো তুই কি হয় সামনে। তোর সাথে অনেক হিসাব পরিষ্কার করা বাকি আছে টনি। তোর পরিবারের সবাইকে শেষ করে দিব আমি। আচ্ছা কর, কালকে তোকে দেওয়ার জন্য একটা পার্সেল রেডি করে রেখেছি। পার্সেল ডেলিভারির টাইম রাত 12টা থেকে 30 মিনিট। রাহুল ফোনটা কেটে দিয়ে আবার কাজে ব্যস্ত হয়ে যায়। আর টনি ভাই কল দিল তার লোককে। হ্যাঁ ভাই বলেন। আমি ওর পরিবারের ইনফরমেশন চাই। আমি জানি আমার ভাইকে আমি বাঁচাতে পারবো না, তার চেয়ে ওর পরিবারের সবাইকে শেষ করে দিব আমি। বস আমি কিছুক্ষণের মধ্যে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আর শোন সাবধানে থাকবি। ভাই। ওই বস যখন ফোন রেখে বের হতে যাবে তখনই কয়েকজন এসে বসকে নিয়ে যায়। আর রাত 12টায় রুমের ভিতর থেকে বস চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না। 12:10 রুমে প্রবেশ করে বহুরূপী ভয়ঙ্কর হায়না সর্দার বস তখন বলে, দেখো সর্দার, আমায় ক্ষমা করে দাও। তুমি চাইলে আমি টনির সকল ইনফরমেশন তোমার দিয়ে দিব, তবু আমার ছেড়ে দাও। আমার মা ও তোদের আমার ভাইকে ছেড়ে দিতে বলেছিল, কিন্তু তোরা ছেড়ে দিয়েছিলি কি? আমার অনেক বড় ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও। ভালো থাকিস আর ক্ষমা আমার ভাই আর আমার মায়ের কাছে গিয়ে চেয়ে নিবি। রাহুল কথাটা বলেই একটা কোপে শরীর থেকে মাথা আলাদা করে দিল। বসের প্রাণ পাখি উড়াল দিল ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে। এটা টনির ঠিকানায় ডেলিভারি দিয়ে আয়, ডেলিভারিতে যেন কোনো সমস্যা না হয়। রাহুল কথাটা বলে সেখান থেকে বের হয়ে যায়। রাহুল গাড়ির কাছে এসে তার ফোন বের করে কল দিল টনির নাম্বার। টনি পার্সেল রেডি করে দিয়ে আসলাম, কিছুক্ষণের মধ্যে ডেলিভারি পেয়ে যাবি, অপেক্ষা কর। তুই কিন্তু বুঝতে পারছিস না তুই কার সাথে পাঙ্গা নিছিস। আমি হলাম এই পুরো মাফিয়া ওয়ার্ল্ডের কিং। The place from which the tigers starts moving becomes his own. So keep watching what happens next. রাহুল কথা বলেই ফোন রেখে দিল। রাহুল বাসায় এসে ফোন হাতে নিয়ে তার পুরাতন সিম অ্যাক্টিভ করলো। তখন রাহুল দেখতে পায় দিশা, মিথিলা, আঙ্কেল আন্টির নাম্বার থেকে অনেক কল এসেছে। রাহুল অবাক হয়ে যায় দিশার নাম্বার থেকে কল আসা থেকে। হঠাৎ করে মেসেজের দিকে নজর পড়ে, তখন রাহুল দেখতে পায় দিশার নাম্বার থেকে 350+ মেসেজ এসেছে, যার সবকটি সরি সরি লেখা। রাহুল হালকা একটা হাসি দিয়ে পুরাতন সিম ডিঅ্যাক্টিভেট করে ঘুমিয়ে পড়ে। এইদিকে দিশার ঘুম আসছে না, কারণ কালকে কি হবে সেটা ভেবে। রাহুল যদি তাকে ফিরিয়ে দেয়, রাহুল যদি আবার বিয়ে করে নেয়, রাহুল যদি তার সাথে খারাপ ব্যবহার করে দেয়, এইসব চিন্তা করতে করতে দিশা ঘুমিয়ে পড়ে। পরের দিন দিশা
খুব ভোরে ঘুম থেকে উঠে তার মা বাবাকে রেডি করিয়ে তাড়াতাড়ি করে মিথিলার বাসায় চলে যায়। তারপর সবাই মিলে রাহুলের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাহুল ঘুম থেকে উঠে তার বাবার সাথে চলে যায় একটা কাজে। দুপুরবেলা বাবা ছেলে বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। রাহুল রুমে এসে ঘুমিয়ে পড়ে। বিকালবেলা বুকে ভারী কিছুর অনুভব রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল চোখ খুলে সামনে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, ভূত ভূত, দূর ভূত হবে না, পেতনি ভাবি, পেতনি বাঁচাও বাঁচাও। এই এই একদম চুপ। এই কি পেতনি দেখছে, আমায় চুপ করতে বলছে? ভাবি বা ও ও ওই তোরে না চুপ করতে বলছি, কথা বলছিস কেন? ও ও ও সরি। হাত সরিয়ে নিলাম রাহুলের মুখ থেকে। জোরে জোরে শ্বাস নিয়ে বললাম, এই কে আপনি? আমার রুমে কি? আর ওই ডাকিনির বেশি কেন? কি বললি? আমি ডাইনি? মানে? তাড়াতাড়ি করে আমি নিজের হাতে চিমটি কেটে ফেললাম। না, এটা তো সত্যি। আপনি এখানে কি করে, কি জন্য এসেছেন? রাহুল, আমি আমার কাজের জন্য সরি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি না জেনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনাকে এখানে নিয়ে আসছে কে? আমি তো আপনাকে ডিভোর্স লেটার দিয়ে দিয়েছি, তাহলে এখানে আসছেন কেন? আমি আসছি তোমার স্ত্রীর অধিকারে। আমি মানি না এসব ডিভোর্স। দেখুন, এসব না বলে সন্ধ্যা 6টার ট্রেন ধরে চলে যান আপনার বাসায়। আমি যাব না, আমি এখানে থাকার পারমিশন পেয়ে গেছি। কে দিয়েছে আপনাকে এখানে থাকার পারমিশন? আমার শ্বশুর মশাই দিয়েছে। বাবা, ভালো হয়েছে আপনি থাকুন, আমি চলে যাব কালকে এখান থেকে। বাবা রাহুল, এদিকে আয় বাবা। হ্যাঁ আঙ্কেল। আমাদের ক্ষমা করে দে বাবা, আমরা না বুঝে ওই দিন তোর সাথে বাজে ব্যবহার করেছি, তোর গায়ে হাত তুলেছি। আরে আঙ্কেল, আমি তেমন কিছু মনে করিনি। সত্যি বলছিস তো তুই? হ্যাঁ আন্টি। তাহলে আমাদের আন্টি আর আঙ্কেল বলছিস কেন? সরি ছোট আম্মু। ছোট আব্বু তোমাদের নিয়ে এলো কে? তুমি ভাইয়া। তাই তো বলি, এই কাজ তোর মতো ফাজিলের দ্বারা সম্ভব। মাথা ফাটিয়ে দিব তোর। তোর করলে আমার ভাতিজা কেন? দে আমার কাছে তুই। বললেই হলো। হয়েছে দুজনের এবার। নিন, সবাই নাস্তা করেন এবার। আচ্ছা, আমি আসি, তোমরা বসে কথা বলো। কোথায় যাবি ভাইয়া? হুহু। বাজারে। বাজারে না, ডলির সাথে দেখা করতে। ফাজিলে একটা থাপ্পড় দিম। ডলি তোর চেয়ে অনেক বড়। হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে। আমি বের করে দেখলাম ডলি কল। তাহলে সত্যি বললাম আমি? চুপ ফাজিল। মাত্র 3 বছরের বড়। হ্যালো রনি, বলো। হ্যাঁ আসছি। মিথিলা, এই ডলি কে রে? ডলি হচ্ছে ভাইয়ার বান্ধবী। ডলি আপু ভাইয়াকে পছন্দ করে। ভাবি, ডলি আর রাহুল। ডলির সাথে রাহুলের বিয়ে ঠিক হয়েছে দিশা। ভাবি, কি বলছো কি তুমি? হ্যাঁ, রাহুল নিজেই সবকিছু ঠিক করেছে। কিন্তু রাহুল আর দিশার তো ডিভোর্স হয়নি। তাহলে আমি রাহুলকে বলেছিলাম, কিন্তু রাহুল বলল ডিভোর্স হয়ে গেছে, আর ডলিকে নিয়ে আজকে শপিং এ যাবে বলেছিল। আমি বেঁচে থাকতে রাহুলকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এখন আর এসব বলে কি হবে? সময় মতো তো আর তার মূল্য দিতে পারিসনি। তার চেয়ে চল, বাসায় চল। না বলছি না, আমি এখানে থাকবো। আমি আমার অধিকার ছেড়ে কোথাও যাচ্ছি না। আরে, এখানে থেকে কোনো লাভ হবে কি তোর? শুধু শুধু কষ্ট পাবি। আমার ভালোবাসা, আমার স্বামীর অধিকার ফিরে পাওয়ার জন্য কষ্ট যেতে রাজি আছি। রাতে যখন রাহুল বাসায় ফেরে তখন দিশা দেখতে পাই রাজের হাতে শপিং ব্যাগ। রাজ দিশার দিকে তাকিয়েও না তাকানোর ভান করে রুমে চলে যায়। দিশা রাহুলের পেছন পেছন রুমে যায় আর বলে, কোথায় ছিলে আর হাতে ব্যাগ কিসের? যেখানে ইচ্ছা ছিলাম, তাতে আপনার কি? আপনাকে না বলেছিলাম আপনার বাসায় চলে যেতে? আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। কে স্বামী? কিসের স্বামী? তুমি আমার স্বামী। ফালতু কথা বাদ দিয়ে এখান থেকে বের হয়ে যান, ভালোই ভালো বলছি। না, যাব না বলছি আমি। ঠাস ঠাস আমার মুখের উপর কথা বলিস তুই? রাহুল! কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায় এখনই। দিশা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। দূর থেকে রিয়াজ চৌধুরী আর জাহানারা বেগম সবকিছু দেখছিলেন আর চোখের জল ফেলছিলেন। তখন রিয়াজ চৌধুরী বলেন, সবই কপাল। মেয়েটা ছেলেটাকে কম কষ্ট দেয়নি। এবার বুঝুক ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। মেয়েটার জীবন এভাবে ধ্বংস হয়ে যাবে, আর আমরা মা বাবা হয়ে তা দেখে যাব? কোন মুখে তুমি তোমার মেয়ের হয়ে কথা বলবে বলো? মেয়েটা আরেকটু হলে একটা ছেলেকে পঙ্গু করে দিত। তুমি বুঝতে পারছো না কেন? মেয়েটার কান্না আমি যে সহ্য করতে পারছি না। এইদিকে তার ডান বসের জানালা থেকে এসে এক নাগাড়ে ড্রিঙ্কস করে যাচ্ছে, কিন্তু কিছুতেই তার নেশা হচ্ছে না। টনি তার ভাই সাকিবের ছবির দিকে তাকিয়ে বলছে, সাকিব ভাই, আমায় ক্ষমা করে দিস। আমি তোকে বাঁচাতে পারলাম না। জানি না তুই বেঁচে আসিস কিনা, আমায় ক্ষমা করে দিস ভাই। তবে কথা দিচ্ছি, ওই সর্দারকে আমি শেষ করে দিব।
সাকিব চিৎকার করছে, কিন্তু তার চিৎকার দেওয়ালে আঘাত পেয়ে আবার ফিরে আসছে। হঠাৎ করে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে রাহুল। রাহুলকে দেখতে পেয়ে সাকিব বলে ওঠে, রাহুল তুই? সর্দার বলো। কি তার মানে তুই সর্দার? হ্যাঁ আমি সর্দার। তুই আর তোর ভাই মিলে আমার ভাই আর মাকে মেরেছিস, সাথে আমার ভালোবাসাকে আমার থেকে দূরে সরে করেছিস। এবার তোকে আমি পৃথিবী থেকে দূর করাবো। দেখ, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে। আমি আমার সকল কাজের জন্য অনুতপ্ত। আমি সবকিছু স্বীকার করে নিচ্ছি তো। আমার আদালতে আমি কাউকে ছাড় দেই না, তোরও কোনো ছাড় নেই। যা তুই চলে যায়, খুব তাড়াতাড়ি তোর ভাইকেও পাঠিয়ে দিব। কথাটা বলে রাহুল তার পিস্তলের সকলগুলি সাকিবের শরীরে ঢুকিয়ে দিল আর তার লোকেদের বলল লাশটা যেন টনি ঠিকানায় পৌঁছে যায়। রাহুল বাসায় চলে যায়। রাত 8টায় টনি বসে আছে আর তার ভাইয়ের প্রাণহীন হিম শীতল দেহের কাছে। টনির চোখ থেকে পানি ঝরছে আর মনের ভিতর আগুন দাউ দাউ করে বাড়ছে। টনির সমস্ত লোকেরা এসে জমা হয় তার বাড়িতে। এইদিকে রাহুল বাসায় ফিরে ফ্রেশ হয়ে এসে সবার সাথে কিছু সময় আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে তার রুমে চলে যায়। রাহুল সবেমাত্র বিছানায় শুয়েছে, তখনই দিশা রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। রাহুল সামনে তাকিয়ে দিশাকে দেখে বলে ওঠে, কি ব্যাপার, আপনি আমার রুমে কেন? আমার জামাইয়ের রুমে আমি থাকবো না তো কে থাকবে? জামাই মানে? আপনাকে বললাম না আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমার আগের কাজের জন্য আমি ক্ষমা চেয়েছি তো, তাহলে কেন এমন করছো? আপনি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন, শুধু শুধু ঝামেলা করছেন কেন? আমি যাব না, আমি এই রুমে ঘুমাবো। দিশা কথাটা বলে যেই বিছানায় উঠতে যাবে তখন রাহুল দিশার গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, বিছানায় উঠছেন কেন? তাহলে কোথায় ঘুমাবো আমি? আর তুমি আমায় মারলে? মাটিতে বা বেলকনিতে ঘুমাতে পারেন, এটা কেবল শুরু, গুনে গুনে হিসাব হবে। বাইরে তো অনেক ঠান্ডা, তাহলে আমি ঘুমাবো কি করে? সেটা আমি কি করে বলবো? আচ্ছা। দিশা যখন বালিশ নিয়ে বেলকনিতে যাবে তখন রাহুল দিশাকে থামিয়ে দিয়ে পড়ে, থাক, আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাবো। আমি তো আর অমানুষ না। এক বিছানায় ঘুমালে কি হবে? ওই যে ছোট লোক মানুষ আমি। রাহুল সোফায় গিয়ে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ে আর দিশা তাকিয়ে আছে রাহুলের দিকে। রাহুল মাঝরাতে কান্নার শব্দ শুনতে পায়। রাহুল তাকিয়ে দেখতে পায় দিশা কান্না করছে। তখন রাহুল বলে, আবার যদি কান্নার শব্দ আমার কানে আসে তাহলে লাথি দিয়ে রুম থেকে বের করে দিব, যত সব ন্যাকামো। দিশা কান্না বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল নাস্তা করে বের হয়ে যায় বাসা থেকে। দিশা ঘুম থেকে উঠে বিছানায় খুঁচিয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে ভাবিকে বলে, আচ্ছা ভাবি, মানুষ ভুল করলে ক্ষমা চাইলে তো তাকে ক্ষমা করে দেয়, তাহলে তোমার ছোট ভাই আমায় ক্ষমা করছে না কেন? জানিস দিশা, আমার যাকে বেশি ভালোবাসি তার উপরেই কিন্তু রাগ অভিমান করি। রাহুলেরও তেমন হয়েছে। আমি কি করব এখন? রাহুলের সাথে সবকিছু জোর করে করবি, যদি কি না করতে বলে সেটা করবি, সবসময় রোমান্টিক মুডে থাকবি। আচ্ছা। দিশা ভাবির কথা অনুযায়ী কাজে নেমে পড়ে। কয়েকদিন রাহুল একটু রাগ দেখলেও এরপর আর দেখতে পারেনি। রাহুল একটা রুমে বসে বিহার থেকে আসা তার লোকেদের একটা ছবি দিয়ে বলে, এই ছবির অমানুষটাকে আমার আস্তানা দিয়ে আসবি, তোরা এর সাথে কিছু করবি না, যা করার আমি করবো সব। টনি তার ছেলের কবর দিয়ে এসে তার সমস্ত লোকের উদ্দেশ্যে বলে ওঠে, ওই তোরা সর্দারকে খুঁজে বের কর, যত টাকা লাগবে আমি দেব। আমার ছেলের খবরের সাথে সাথেও আমি ওই সর্দারের খবর দেখতে চাই। আমার থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছে ও, আমি ওর থেকে ওর সবকিছু কেড়ে নিব। ওই সর্দারের এমন ভয়ানক মৃত্যু দিব যা দেখে মৃত্যু দেবতাও ভয় পেয়ে যায়। রাহুল সেখান থেকে চলে আসে। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে ছিল। এই সুযোগে দিশা রুমে ঢুকে রাহুলকে জড়িয়ে ধরে। এই হচ্ছেটা কি? রাহুলের গলা চেপে ধরে বললাম, চুপ বসে থাকো, না হলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আমি এখন তোমার বুকে ঘুমাবো, যদি আমার ঘুমানোর কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বাসর করে নিব। মনে মনে বললাম, কি মেরে বাবা, সাক্ষাৎ ডাইনি আমার বুকে ঘুমাবে, অথচ আমায় কয়েকটা দিন আগে সহ্য করতে পারতো না। অঙ্কুশ দাদা একটা কথা ঠিকই বলেছিল, মেয়েদের মন বোঝা নয়রে সোজা। কি বলছিস? আমি সব শুনছি কিন্তু। আর কিছু না, আপনি ঘুমিয়ে পড়ুন, একবার ছাড়া পাই তাহলে বুঝবি ডাইনি বেডি। আরো অনেক কষ্ট দিব তোকে, দেখি কেমন সহ্য করতে পারো শোনা। এই তোরা কে? আমাকে এখানে নিয়ে আসছিস কেন? তোরা চিনিস না আমি কে? তখন রাহুল রুমে প্রবেশ করে বলে, তুই হলি গলির কুকুর। তুই কি বলছিস? হে বলছিস তো? আরে তোর মতো কুকুরকে কিছু বলতে হলে ভেবে বলতে হবে নাকি? এই তুই কে রে? তখন থেকে তুই তুই করে বলছিস। দেখবি আমায় তুই? হ্যাঁ। দেখলে তোর প্যান্ট ঢিলে হয়ে যাবে না তোরে? তখন টনি রেগে বলে,
এই কুত্তার বাচ্চা, সামনে এসে কথা বল সাহস থাকলে সব কয়টাকে মেরে এখানে পুঁতে রেখে দিব। তাই নাকি রে, এখানে পুঁতে ফেলবি? রাহুল এই কথা বলে সামনে এগিয়ে যায়। রাহুলকে দেখে টনির চোখ বড় হয়ে যায়। কেউ কিছু বলছে না। তখন রাহুল বলে, কি রে, নে আমায় মেরে পুঁতে ফেলবি না? পুঁতে ফেল আমায়। সর্দার, রে, আমায় মারার জন্য যাদের পাঠিয়েছিলি তাদেরকেও আমি তোর ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এবার তোর পালা, তোকেও পাঠিয়ে দিব তোর ভাইয়ের কাছে। তুই এখনো বেঁচে আছিস? তোকে তোর ভাই এসিপি রাজ আর তোর মাকে না মেরে ফেলেছিলাম, তাহলে বেঁচে গেলে কি করে? তোরা কি ভেবেছিলি আমি মারা গেছি? তোর করা সকল অন্যায়ের পুরস্কার দেওয়ার জন্য আমি আবার ফিরে আসছি। তোরা আজ আমার পরিবারের সাথে যা করেছিস সেটা এখন তোদের সাথে করব। সর্দার ভাই, আমাদের ক্ষমা করে দাও, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আর কখনো এমন কাজ করব না, আমায় ক্ষমা করে দেন প্লিজ ভাই। আচ্ছা যা, আমি তোদের ক্ষমা করে দিলাম। আমার লোকেরা তোকে কিছু বলবে না। তুই জানিস তো আমি একটা সুযোগ দেই। তখন রাহুলের লোকেরা না না বলে ওঠে। সবাই এগিয়ে আসে টনিকে মারার জন্য। তখন রাহুল বলে, আগে আমি কথা শেষ করতে দে, তারপর তোরা যা করার করিস। ধন্যবাদ সর্দার ভাই। আর আগে শুনবি তো? বলুন ভাই। এই বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে 10টা ডুব দিতে হবে। 10টা ডুব দিয়ে উঠে আসলেই আমরা তোকে ছেড়ে দিব। কিন্তু ওইখানে তো শার্ক আর কুমির আছে। তাহলে তুই এই হান্টারদের হাতে মরবি। দেখছিস এক একটাকে, এরা বিহারের জঙ্গল পশু শিকার করে। কিছু ঝলক দেখবি নাকি? বলে হাসতে লাগলাম। আমি সর্দারের এর কথা শুনে ওই হান্টারগুলোর দিকে তাকলাম। এইগুলো আসত একটা জমদূত, তার চেয়ে আমি বরং পুকুরে 10টা ডুব দিয়ে আসি। আমি তখন বললাম, আমি রাজি পুকুরে ডুব দিতে। এটা শুনে রাহুল একটা রহস্যময় হাসি দিল। তখন রাহুল তার লোকের কানে কানে কিছু কথা বলে। রাহুলের কথা শুনে রাহুলের লোকের একটা হাসি দিয়ে টনিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর শোনা গেল টনির ভয়ানক আত্মচিৎকার। সেই আত্মচিৎকারের সাথে পুকুরের জলের শব্দ, আর এইদিকে ভয়ানক হাসি। রাহুল ও তার লোকেদের রাহুলের এই সব কিছু শুনে আর বুঝতে বাকি রইল না কি হচ্ছে। রাহুলের লোকেরা তাড়াতাড়ি পুকুরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। সব যখন ঠান্ডা হয়ে গেল তখন রাহুল উপরের দিকে তাকিয়ে 2 ফোঁটা চোখের জল ফেলে একটা দীর্ঘ শ্বাস ফেলে। রাহুল তার লোকেদের উদ্দেশ্যে তাকিয়ে বলে, কিরে, এবার তোদের রাগ কমেছে? সবাই একসাথে চিৎকার দিয়ে বলে ওঠে, হ্যাঁ ভাই হ্যাঁ। রাহুল রাতে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে সোফায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তার অফিসে চলে যায়। রাতের বেলা সবাই বসে খাবার খাচ্ছিল। রাহুল দেখতে পায় দিশার পাশে জায়গা খালি। রাহুল সেখানে না বসে সোফায় বসতে যাচ্ছিল। তখন ভাবি রাহুলকে বলেন, রাহুল খেতে বস সবার সাথে, ওইদিকে কোথায় যাচ্ছিস? ভাবি টিভি দেখবে তো, আর তুমি খাবারটা বেড়ে দাও, আমি এখানে বসে খেয়ে নিব। ভাবি তুমি বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। ভাবি খাবারটা তুমি নিয়ে এসো, তুমি যদি নিয়ে আসতে না পারো তাহলে বাদ দাও। দিশা রাহুলের কথা শুনে খাবার বাড়তে গিয়েও বাড়ল না। ভাবি কোনো কথা না বলে খাবার নিয়ে রাহুলের কাছে দিয়ে আসেন। রাহুল খাবার খেয়ে তার রুমে চলে যায়। রুমে গিয়ে রাহুল ডলিকে শুনিয়ে শুনিয়ে ডলির সাথে কথা বলছিল। দিশা সেগুলো শুনেও কিছু বলল না। রাহুল কিছু সময় পর ঘুমিয়ে পড়ে। মাঝরাতে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল দেখতে পায় দিশা তার পায়ের কাছে পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দিশার এই অবস্থা দেখে রাহুলের কষ্ট হলেও রাহুল কিছু বলল না। এইভাবে দিন চলে যাচ্ছিল। রাহুল অফিস থেকে ফিরছিল, তখন তার ভাবি রাহুলকে তার সাথে বাসার বাইরে আসতে বলেন। রাহুল, কি শুরু করে দিচ্ছিস তুই? আর মেয়েটাকে কত কষ্ট দিবি? এখনো তো কিছুই করিনি। আমার সাথে কি কি করেছে তুমি জানো? এই, তাহলে তুই ওকে ভালোবাসতি? এটা তোর ভালোবাসার প্রমাণ। মেয়ে আজকে এখানে এসেছে 2 মাসের উপরে, তুই কি কম অত্যাচার করেছিস? মেয়েটার সাথে ভালো করে কথা বলেছিস? কিন্তু ভাবি, জানিস তো রাহুল, ক্ষমা করে দেয়া হচ্ছে মানুষের সবচেয়ে ভালো গুণ। আমি কি বলেছি তুই সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। ভাবি। পরের দিন রাহুল ছাদে দাঁড়িয়ে আছে। তখন দিশা রাহুলের কাছে এসে বলে ওঠে, তাহলে সমস্ত খুনিদের মেরে ফেললে কি সুন্দর ছাদে বসে সিগারেট টানছো মনের সুখে, একেবারে ইনোসেন্ট ছেলে। আমি মেয়ে কণ্ঠ শুনে পিছনে তাকালাম, দেখলাম উক্ত কথাগুলো দিশা বলছে। আমি বললাম, মানে কি বলছেন কি? ইন্টারপোল অফিসার রাহুল আর সন্ত্রাসীদের আতঙ্কের নাম সর্দার মানুষটা যে তুমি, আমি সেটা জানতে পেরেছি। কি যাতা বলছেন? সত্যি বলছি আমি। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ দেখতে চান আপনি? কি প্রমাণ? প্রমাণ হলো আপনার এই ব্যাজ, আপনার এই আইডি কার্ড। এগুলো কোথায় পেলেন আপনি? আজকে তোমার রুম পরিষ্কার করতে গিয়ে। আমার জিনিস কাকে জিজ্ঞেস করে হাত দিয়েছো তুমি? আমার অধিকার আছে তাই দিয়েছি। বেশি কথা না বলে
রেডি হয়ে নাও, আজকে আমাদের বিয়ে। বিয়ে মানে? আজকে তোর বিয়ে তিশার সাথে। কি আমি করব না বিয়ে? কেন? যে ঝগড়াটে মেয়ে, কথায় কথায় ঝগড়া করে আর অহংকারীও। এ ভাইয়া, তোদের মানাবে খুব সুন্দর। ওরে বান্দরনি, তুই কোথায় ভাইকে সাপোর্ট করবি তা না করে ওই ভয়ঙ্করী মেয়েকে সাপোর্ট করছিস। তখন দিশা রাহুলের সামনে এসে দাঁতে দাঁত চেপে বলে, ওনার সাথে আমার কিছু কথা আছে, তোমরা ছাদে থাকো, আমরা কথা শেষ করে আসছি। এই কথা বলে দিশা রাহুলকে টানতে টানতে নিচে নিয়ে আসে। আর এইদিকে সবাই হাসছে। দিশা রাহুলকে তার রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে রাহুলের কলার টেনে পড়ে। কি বললি তুই? আমায় বিয়ে করবি না? ঠিকই বলছি। আর তুমি আমায় তুই তুই করে বলছো কেন? বেশ করেছি বলেছি। ভালোই ভালোই বিয়ে করতে রাজি হয়ে যাও, না হলে কি জুতা দিয়ে আবার মারবেন? তো চাইলে মারতে পারেন। এখনই বাসর করে নিব। কি বেয়াদব মেয়ে মাইরি। ওই কথা না বলে খাটে চল, নইলে এখন ওইটা জোর করে নিব। ওইটা মানে? দেখাবো নাকি? রাহুলের দিকে এগোতে লাগলাম। না, এই না। দিশা একটা ছুরি নিয়ে নিজের হাতে টানতে লাগলো। দিশার হাত থেকে রক্ত পড়ছে। রাহুল তাড়াতাড়ি করে দিশার দিকে এগিয়ে যায়। দিশা পিছিয়ে গিয়ে বলে, আমার দিকে এগোবে না। আমি অনেক খারাপ আচরণ করেছি তোমার সাথে। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই তো তুমি আমায় বিয়ে করবে না। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিও। ভালো দেখে কাউকে বিয়ে করে সুখে থেকো। দিশা যখন ছুরি চালাতে যাবে তখন রাহুল বলে ওঠে, আমি রাজি বিয়ে করতে, তোমায় প্লিজ এমনটা করো না। দিশা ছুরিটা ফেলে রাহুলকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাহুলও দিশাকে জড়িয়ে ধরে আছে। দিশা বলে, আগে সবাইকে চিৎকার করে বলো আমায় বিয়ে করবে। আচ্ছা, পরে বলবো। আমি কিন্তু আবার ছুরি নিয়ে নিব। বলছি এই আমি বিয়ে করতে রাজি। রাহুল দিশার হাতে ব্যান্ডেজ করে দিয়ে রুম থেকে বেরিয়ে সবাইকে বলে দেয় সে বিয়েতে রাজি। কবুল বলার সময় মিথিলা রাহুলকে বলে, ভাই বললে বিয়ে করবেন না, তারপর বিয়ে করতে রাজি হলেন, বুঝলাম না। ভাবি গো, দিশাকে বিয়ে না করলে আমার ওটা নিয়ে নিত। কি নিত? বলা যাবে না, তুই বিয়ে করে নে, তাহলে বুঝতে পারবি। আচ্ছা ভাইয়া, দরকার লাগবে না আবার আমাদের? আমি আছি বোন, আপনি আমায় একবার বলবেন। বিয়ের অনুষ্ঠান শেষ করে সবাই চলে যায়। তখন ভাবি তার রুমে যাওয়ার সময় দেখতে পায় রাহুল দাঁড়িয়ে আছে মা আর তার ভাইয়ের ছবির সামনে। তখন ভাবি এসে রাহুলকে বলেন, কি রে ভাইয়া, দাঁড়িয়ে আছিস যে? আজকে মা ভাইয়া নেই, ওরা থাকলে কত ভালো হতো না বলো ভাবি? ভাইয়া, ওদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। যা রুমে যা, রাত হয়েছে অনেক। যাচ্ছি, আগে পাঠাক আর পাঠিকাদের কাছ থেকে দোয়া আর বিদায় নিয়ে নিই। ও আচ্ছা, আমার সালাম দিস তাদের, বলিস শীঘ্রই দেখা হবে আবার। আচ্ছা যাও। যাচ্ছি। তো পাঠক আর পাঠিকাগণ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। জানি না ওই তিতা জুস আবার কি করে আমার সাথে। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন,